কি কি? চারটা। ডাটা আমি কিন্তু রেকর্ড করতেছি না ফার্স্ট অফ অল, কি রেকর্ড করব? স্যার দরকার আছে? দরকার নাই স্যার এত জি স্যার, দরকার নাই। ওকে, এই কয়জন আছে? আরেকটা জিনিস আপনাদের, যদিও আমি কথা দিয়েছিলাম যে একটা পাইপলাইনিং এর উপর আপনাদের একটা এক্সাম্পল বা টাইপ কিছু ভিডিও বা কিছু একটা দেওয়ার কথা। আমি মানে আমার টাইমে কুলাচ্ছে না কিছুতে, আমি ব্যাপক দৌড়ের উপর আছি কিছুদিন ধরে বিভিন্ন কারণে, বাট হয় নাই, সময় হয় নাই। বাট আপনাদের বড় মানে অ্যাটলিস্ট ধারণা দিয়ে দিচ্ছি যে কোথা থেকে আসতে পারে বা আপনাদের কি কি ইম্পর্টেন্ট পড়া উচিত। আমরা পিছন থেকে শুরু করি, ভার্চুয়াল মেমোরি থেকে শুরু করি। ভার্চুয়াল মেমোরি থেকে পড়ছেন? ভার্চুয়াল মেমোরি কি জানেন? ইজ অ্যান ইলিউশন। এইখানে একটা কোয়েশ্চেন মনে আছে, বলছিলাম যে আপনাদের ওই যে আপনাদের কি বলে ভার্চুয়াল মেমোরি কি প্রত্যেকটা প্রসেসের জন্য আলাদা আলাদা থাকে, নাকি অপারেটিং সিস্টেম একটা জেনারেল ভার্চুয়াল মেমোরি মেইনটেইন করে যেটা সব প্রসেসের জন্য আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়? স্যার একটা ভার্চুয়াল মেমোরি থাকে, সেখানে হচ্ছে প্রত্যেকটা প্রসেসের জন্য আলাদা টেবিল থাকে স্যার। হ্যাঁ, আলাদা টেবিল থাকে, ভার্চুয়াল অ্যাড্রেসেস থাকে, ওইটা মেইনটেইন করে আপনাদের মেইনলি ভার্চুয়াল মেমোরি থেকে অ্যাটলিস্ট মোস্টলি ওই যে যেটা বললাম ডিসক্রিপটিভ কথাবার্তা এগুলাই হবে। এবং লাস্টের দিকে দেখেন এই যে এইখানে স্ক্রিন দেখা যাচ্ছে না জি স্যার। আপনাদের, এই যে ডায়াগ্রাম অনুসারে যে কয়েকটা কম্পোনেন্ট আছে, আপনার যে পেজ টেবিল আছে, তারপরে আমাদের ভার্চুয়াল মেমোরি অ্যাড্রেসের যে ইয়েটা আছে, লিস্টটা আছে, এরপরে এটা কেমনে ম্যাপ হয়, এই যে ফিজিক্যাল মেমোরির সাথে কেমনে ম্যাপ হচ্ছে, বা অ্যাটলিস্ট একটার পর একটা কম্পোনেন্ট কেমনে আসতেছে, এই যে এখানে অ্যাটলিস্ট ইয়েটা দিছে আলাদা আসে, এই যে প্রত্যেকটা কম্পোনেন্ট কেমনে আলাদাভাবে কাজ করতেছে। এইটা হয়তো আপনাকে একটা একটা হয়তো স্টেপ, এই যে এখানে যেমন একটা স্টেপের উদাহরণ দিছে যে আপনার কোনো একটা প্রসেসের একটা পেজ যদি কোনোভাবে আমাদের পেজ টেবিলে দরকার হয় বা আমাদের মেইন মেমোরিতে দরকার হয়, তাহলে এটা ভার্চুয়াল মেমোরি থেকে কেমনে পেজ টেবিল থ্রু হয়ে আমাদের ফিজিক্যাল মেমোরি অথবা মেইন মেমোরিতে আসবে। অথবা আরেকটা যেটা কেস হয় যে আমাদের এইটা আমাদের ভার্চুয়াল টেবিলে নাই, হ্যাঁ, তখন এইটা কেমনে আমরা ফিজিক্যাল ইয়ে থেকে, ফিজিক্যাল সেকেন্ডারি মেমোরি যেটা ডিস্ক মেমোরি থেকে আমরা এনে এক্সচেঞ্জ করতে পারি, সোয়াপ ইন সোয়াপ আউট করতে পারি, এটা একটা প্রসেস হয়তো বা আপনাদের ডিসকাস করতে পারে। কথা কি বুঝতে পারছি? স্যার এরকম আসলে কি জাস্ট এই ডায়াগ্রামটা এঁকে তারপরে প্রসিডিউরটা কি ব্যাখ্যা করে দিব? হ্যাঁ, আপনি ডায়াগ্রামটা সবগুলা কম্পোনেন্ট যেগুলো আছে, যেখানে কয়েকটা কম্পোনেন্ট আমরা দেখলাম না, যে যেটা ছিল ফিজিক্যাল মেমোরি, তারপর হলো পেজ টেবিল, ভার্চুয়াল মেমোরি অ্যাড্রেসেস, এবং যদি সোয়াপ ইন সোয়াপ আউট যদি বলে যে এই অ্যাড্রেসটা আমাদের বা এই ভার্চুয়াল মেমোরিটা আমাদের, ভার্চুয়াল মেমোরি অ্যাড্রেসটা আর কি আমাদের ইয়েতে নাই, ফিজিক্যাল মেমোরিতে এই মুহূর্তে অথবা পেজ টেবিলে নাই, তখন আমরা কেমনে এই যে সেকেন্ডারি মেমোরি থেকে একটা সোয়াপ ইন প্রসেসে আসতে পারি। এটার স্টেপ গুলা আপনাকে হয়তো একটা সোয়াপ ইন অথবা একটা সোয়াপ আউট অথবা যে কোনো একটা মানে চেঞ্জ হচ্ছে এরকম কিছু একটা প্রসেস আপনাকে হয়তো ইয়ে করতে মানে ডিসক্রাইব করতে লাগতে পারে। তো হ্যাঁ, আপনি ডায়াগ্রাম আঁকবেন, সবগুলা তিনটা চারটা চারটা মোস্ট প্রবাবলি কম্পোনেন্ট হবে, এবং হয়তো পয়েন্ট দিয়ে বা যে অ্যারো দিয়ে দেখা দিলেন যে এর থেকে এটা হয়, এর থেকে এটা হয়, আপনি একটু ডিসক্রাইব করে দিলেন সবগুলো স্টেপ। ওকে স্যার, থ্যাংক ইউ। জি স্যার, বুঝতে পারছি। স্যার এখানে যে ট্রান্সলেশনের পার্টটা একটু স্যার বোঝাই দিবেন, ওভারভিউ করে দিবেন শুধু এটা। ট্রান্সলেশনের পার্টটা বলতে? অ্যাড্রেস ট্রান্সলেশনের অ্যাড্রেস ট্রান্সলেশন কি হচ্ছে এখানে? এই ফিগারটা স্যার একটু এক্সপ্লেন করে দেন। এখানে আলটিমেটলি আপনার এটা ফার্স্ট ফার্স্ট এখানে কি দিছে, যেটা আমার একটু মনে ছিল সেটা হলো লিস্ট 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 করি। এই যে আপনাদের এখানে ও চাইছে অ্যাড্রেস নাম্বার এত 808190টা, এইটা আলটিমেটলি আপনার এত নাম্বার, এই প্রসেস এ বা যে কোনো একটা প্রসেসের আমাদের পেজ টেবিল এইটা, বা পেজের প্রসেস বা প্রসেসের পেজগুলো এইটা। এইখানে আমরা দেখতেছি এই যে 2 নাম্বার পেজ এ আছে, এই প্রসেসে 2 নাম্বার পেজে আছে। তো আমাদের 2 নাম্বার পেজটা আলটিমেটলি আমাদের ফিজিক্যাল মেমোরিতে অ্যাড্রেস করতে হবে। সেটা আমাদের পেজ টেবিল, এই যে এখানে আলটিমেটলি যে এই জায়গাটা, এটা আলটিমেটলি পেজ টেবিল যে আমাদের ম্যানেজমেন্ট মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের যেটা অংশ পেজ টেবিল যে ছিল, এই যে এখানে হয়ে গেল, এই যে পেজ টেবিল এমএমইউর একটা অংশ, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, ম্যানেজমেন্ট কেন জানি আমি জানি না, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের একটা অংশ পেজ টেবিল। এই পেজ টেবিলটাই আলটিমেটলি এখানে এই কম্পোনেন্ট আকারে বুঝাইছে।
তো এইটা যেহেতু বুঝাইছে আপনার পেজ টেবিলে এই অ্যাড্রেসটা চাইছে, অ্যাড্রেসটা আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্চুয়াল অ্যাড্রেস অ্যাটলিস্ট পেজে এই যে A2 তে আছে, A2 তে আমাদের এখন এটা ম্যাপ করা আছে, ফিজিক্যাল মেমোরিতে ম্যাপ করা আছে। এটা যদি কোনো কারণে না থাকতো আমাদের এটা এইখানে এই যে সেকেন্ডারি মেমোরি থেকে উঠায় এনে আবার এই জায়গায় সোয়াপ ইন করে এই A2 টা বা A4 যাই ছিল এই জায়গাটায় সেটা আমার এখানে আবার সোয়াপ আউট করে বসানো লাগতো। তো এটাই আলটিমেটলি আপনার একটা ফুল প্রসেস, যে আপনি কেমনে একটা অ্যাড্রেস চাচ্ছেন, এই অ্যাড্রেস কি আমাদের প্রসেসে আছে, এই প্রসেসের পেজ টেবিলে আছে কিনা, যদি থাকে তাহলে ওটা ফিজিক্যাল মেমোরিতে যাচ্ছে, যদি না থাকে তাহলে ফিজিক্যাল মেমোরি থেকে আমরা সেকেন্ডারি মেমোরি থেকে ওটা উঠায় এনে আবার সোয়াপ ইন সোয়াপ আউট প্রসেসটা করতেছি। যেটা বললাম আপনাদের একটা অ্যাড্রেস, আপনার চান্সেস অ্যাড্রেস এরকম দেওয়া মানে কম, কারণ এখানে অ্যাড্রেস নিয়ে খুব একটা বলে নাই, মেইনলি প্রসিজারটা বলতে হবে যে এইটা হলে এইটা হয়, এইটা হলে এইটা হয়, লেখার জিনিস বেশি, ডিসক্রিপশন বেশি। কিন্তু আপনার কোশ্চেনটা বোঝা লাগবে, হয়তো একটা সিনারিও দেওয়া থাকবে যে এইটা এটা এটা হইছে, এরপরে আমরা কি কেমনে আমরা, যে হয়তো ধরেন বলা আছে যে এখানে মানে আমাদের ভার্চুয়াল ইয়েতে পেজ টেবিলে আমাদের যে প্রসেসটা খুঁজতেছি বা পেজটা খুঁজতেছি সেটা নাই, এটা জাস্ট বলা। তো আপনাদের অ্যান্সার তাহলে কি হবে, যেটা কেমনে বের করবেন, কেমনে আমরা এই জিনিসটা ভার্চুয়াল মেমোরি থেকে ফিজিক্যাল মেমোরিতে ম্যাপ করে আনবো, তখন এটা প্রসেসটা কি হবে বলেন? সোয়াপিং যদি স্যার ফিজিক্যাল মধ্যে না থাকে তাহলে ডিস্ক থেকে হচ্ছে হ্যাঁ, তো ডিস্ক থেকে ওটা সোয়াপ ইন সোয়াপ আউট কেমনে করবেন বা করবেন, এইটা আপনারা জাস্ট লাইন বাই লাইন বলা লাগবে। এতটুকুই। ভার্চুয়াল, আমি আগে বলতেছি ভার্চুয়াল থেকে আপনার থিওরি মোটামুটি, আর এখানে তার ইয়ে কিছু নাই। ভার্চুয়াল মেমোরি থেকে থিওরি, এই যে প্রসেস গুলা এবং এই ডায়াগ্রামটা ঠিক মতো দেখেন, এই যে আপনাদের যে এখানে ডিসক্রিপশন ডায়াগ্রামটা দিছে, অ্যাটলিস্ট এই ডায়াগ্রামটা দেখে যান যে কোনটার পর কোনটা স্টেপ আসতেছে, অ্যাটলিস্ট বুঝতে পারবেন। একটা ফ্লো চার্ট মেইনলি বুঝাইছে, ফ্লো বুঝাইছে। ভার্চুয়াল অ্যাড্রেস যাওয়ার পর ফিজিক্যাল মেমোরি চেক করে, যদি থাকে তাহলে মেমোরিতে আসে, তাহলে আবার ফিজিক্যাল মেমোরিতে ব্যাক করছে। একইভাবে যদি না থাকে আমরা এটাকে মেমোরি ফল্ট বলতেছি বা কিছু বলতেছি, এরপরে আমরা হার্ড ডিস্কে গিয়ে ওই ডাটাটা আমরা আবার ইয়ে করি, রিট্রিভ করি, তারপর ওইটা আমাদের আবার টেবিলকে আবার আলাদাভাবে অ্যাডজাস্ট করতে হয়, আমাদের যে পেজ টেবিল আছে, তারপরে আবার সেম প্রসেসে ব্যাক করে আমাদের ফিজিক্যাল মেমোরিতে ওই অ্যাড্রেসটা বা ওই পেজটা ম্যাপ হচ্ছে। তো এটা ফুল প্রসেস, ভার্চুয়াল মেমোরি ম্যাপিং বা পেজ টেবিল, ফিজিক্যাল মেমোরি আর সেকেন্ডারি মেমোরি, এই ডায়াগ্রামটা দিয়ে বা অথবা আপনার যে লাস্টে একটা কম্পোনেন্ট ডায়াগ্রাম দিয়ে প্রসেসগুলো দেখানো লাগতে পারে। এতটুকু ডিসক্রিপশন বেস মোটামুটি। আর এখানে একটা দুইটা পয়েন্ট বলছিলাম যে আপনাদের ডিমান্ড পেজিং এর জিনিসটা, ডিমান্ড পেজিং কি মনে আছে কারো? জি স্যার, কি বলেন, মানে ডিমান্ড পেজের সংজ্ঞাটা? এটা হচ্ছে স্যার প্রসেসে যেটা দেওয়া থাকবে, যদি মানে আমার এখন এটা মেইন মেমোরিতে নাই কিন্তু এটা ভার্চুয়াল মেমোরি থেকে সোয়াপ ইন করতে হবে, তার মানে এটা আমার ডিমান্ড আছে, এটাই আসলে ডিমান্ড। এটা আসলে হ্যাঁ ঠিক আছে, পার্শিয়াল অ্যানসার। আপনার মেইনলি হবে যে ডিমান্ড পেজিং বলতে হলো যে আপনার একটা প্রসেসের তো অনেকগুলো পেজে ভাগ করা, হ্যাঁ, কিন্তু একটা প্রসেস এই মুহূর্তে কাজ করতেছে মানে এই না যে তার সবগুলার পেজই আপনার এই মুহূর্তে ভার্চুয়াল মেমোরিতে গিয়ে মানে অ্যাকশনে আছে অথবা কাজ করতেছে। ওইটার ডিমান্ড অনুসারে একটা লিস্ট, আমরা একটা পেজে একটা প্রসেসের পেজগুলোকে কি বলতেছি, যে এখানে দেখেন একটা লিস্ট আকারে আছে, ওইগুলো এই যে লিস্ট আকারে আছে। ডিমান্ড পেজে গিয়ে জিনিসটা হলো আপনার সব সময় যে আমাদের 4টা পেজ লাগবে এরকম কেস না, আপনার এই পেজের মধ্যে বা প্রসেসের 2টা পেজ এই মুহূর্তে প্রসেস থাকতে পারে, 2টা না থাকতে পারে, বা 3টা থাকতে পারে, একটা নাই, এরকম হইতে পারে। যখন যেটা ডিমান্ড সেটাই কেবল তখন এই যে সোয়াপ ইন সোয়াপ আউট হয় ওই মুহূর্তে আমাদের ফিজিক্যাল মেমোরিতে উপস্থিত থাকবে। একটা প্রসেসের জন্য যদি 4টা পেজ থাকে এর মানে এই না যে আপনার 4টা পেজই কোন একটা প্রসেস যখন এক্সিকিউট হচ্ছে ওই 4টা পেজই আমাদের ফিজিক্যাল মেমোরিতে উপস্থিত আছে। যখন যেটা ডিমান্ড তখন সেটা আর কি আমাদের ফিজিক্যাল মেমোরিতে ম্যাপ হয়ে আসতেছে। এটাই মেইনলি আপনাদের যে ডিমান্ড পেজিং এর ছোটখাটো একটা সংজ্ঞা, এটা একটু দেখে যান ডিমান্ড পেজিং এর সাইড থেকে। সো এটাই মোটামুটি ভার্চুয়াল মেমোরি থেকে। আর মেইনলি ডিসক্রিপটিভ, তেমন ইয়ে কিছু না, এটা আই গেস পারবেন। আমরা পরটায় যাই, ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কি বলেন, আছেন? জি স্যার আছে স্যার। ক্যাশ মেমোরি কি বলেন তো? ক্যাশ মেমোরি ইজ এ মেমোরি which is faster than the main memory. So টেম্পোরারি আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সচরাচর আমরা ব্যবহার করি, আমরা এতদিন যেটা বলছি যে আমরা আগে জানতাম যে আমরা সিপিইউর সাথে মেইন মেমোরি সবসময় কমিউনিকেট করে, কিন্তু এখন আমরা জানতেছি মেইন মেমোরি এবং সিপিইউর মাঝখানেও আপনার আরেকটা লেয়ার অফ অ্যাবস্ট্রাকশন আছে, সেটাকে আমরা বলতেছি ক্যাশ মেমোরি, যেটা অ্যাকচুয়ালি ফাস্টার দেন আপনার মেইন মেমোরি যেই
কম্পোনেন্ট গুলো আছে আর কি র্যামের চেয়ে। হ্যাঁ, এবং এখানে L1 L2 L3 তিন ধাপের ক্যাশ মেমরি দেখানো হয়েছে। অবশ্যই L1 ফাস্টার দেন L2 ফাস্টার দেন L3, L3 স্লোয়েস্ট, L2 তারপরে L1, মানে সবচেয়ে ফাস্টেস্ট হলো L1। এটা মেমোরি হায়ারার্কি দেখাচ্ছে। মেমোরি হায়ারার্কি মনে হয় এখানে একটা দেখাইছে, এই যে হায়ারার্কি লিস্ট কোনটা বেশি ফাস্টার, রেজিস্টার ফাস্টার যেটা সিপিইউ তে থাকে, L1 ক্যাশ, L2 ক্যাশ, L3 ক্যাশ, RAM মেইন মেমোরি, ডিস্কের পর অপটিক্যাল, সিডি ড্রাইভের অপটিক্যাল ড্রাইভ, আর এরপরে এগুলা ফ্লপি ডিস্ক বা যাই হোক, এটা সমস্যা নেই, সেকেন্ডারি মেমোরি। ক্যাশ, এইখান থেকে আপনাদের ম্যাথমেটিক্সে ভালো চান্স আছে, ভালো জিনিসপত্র আসার। এটা দেখছেন আপনারা যে তিনটা যে আপনাদের দেখানো হয়েছিল ম্যাপিং এর তিনটা, ডিরেক্ট ম্যাপিং, অ্যাসোসিয়েটিভ স্যার মার্ক ম্যাপিং। ডিস্ট্রিবিউশনটা কেমন হতে পারে স্যার? আপনাদের এটা হয়তো বলছিলাম ক্লাসে, আপনার চারটা ইয়ে না, আপনাদের টপিক না আপনাদের 40 স্যার নম্বরে। ম্যাথমেটিক্সটা হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলতে পারছি না এক্স্যাক্টলি, বাট আপনার চারটা যেহেতু টপিক, আপনাদের এইটা ধরে রাখেন যে পাইপলাইনিং থেকে আপনার পোর্শনটা একটু বেশি হবে, এতটুকুই আমি বলতে পারতেছি, এর চেয়ে বেশি আমি বলতে পারতেছি না। আপনাদের পাইপলাইনিং এর পোর্শন থেকে হয়তো 10-এর বেশি নাম্বার থাকবে, অন্য কোনোটাতে হয়তো একটু মিক্স এন্ড ম্যাচ হয়ে হয়তো 8 নাম্বার বা 8 নাম্বার 6 নাম্বার হইতে পারে। তো পাইপলাইন থেকে একটু মানে নাম্বার বেশি থাকবে। এবং আপনার মিডের মতো এইবার আপনার ওই যে নেই, একই কোশ্চেনের মধ্যে দুইটা চ্যাপ্টার থেকে যে কোশ্চেন করা হয়েছিল ওইরকম টাইপ কোশ্চেন এবার আশা করতেছি নাই, আমাদের বলা হয়েছে এরকমই যে আপনার একটা চ্যাপ্টারের কোশ্চেন মোটামুটি একটাই হবে আর কি, মানে একটা কোশ্চেনে একটা চ্যাপ্টার থেকেই। ওকে স্যার। সো যেটা বললাম, পাইপলাইনিং এর নাম্বার পোর্শন বেশি হবে যেটা জানানো হয়েছে, আর বাকিগুলো থেকে আপনার হয়তো কোনো একটা পোর্শন থেকে ইয়ে কম থাকবে আর কি, বাকি তিনটা থেকে আর কি একটাতে হয়তো 10 নম্বরে কম থাকবে। এইখানে আপনাদের মেইনলি ম্যাথে যাওয়ার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এইটা ক্যাশ অপারেশনের যে ফ্লো চার্টটা আছে, এই ফ্লো চার্টটা আপনাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। যে যদি বলা হয় যে ক্যাশ অপারেশন ফ্লো চার্ট একটা আঁকতে, এক্স্যাক্টলি এইটাতে যা যা বলা আছে সেটা আমি এক্সপেক্ট করবো যে আপনারা এটা অ্যাড করতে পারবেন। তো যদি এইটা আগাই, ক্যাশ মেমোরি কি, কেন ক্যাশ মেমোরি ইউজ হচ্ছে, এগুলা তো নর্মাল ডিসক্রিপশন আছে। এরপরে আমাদের যে এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট যে তিনটা টার্ম, আমরা যে ম্যাপিং প্রসিজার্স গুলো পড়ছিলাম, কি কি ছিল জানেন, একটা ছিল ডিরেক্ট ম্যাপিং, অ্যাসোসিয়েটিভ ম্যাপিং আর সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। তিনটা ম্যাপিং এর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোনো না কোনো ডিফেক্ট আছে, কোনো না কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা আসলে নেক্সট যে ম্যাপিংটা, যেমন ডিরেক্ট থেকে অ্যাসোসিয়েটিভ থেকে সেট অ্যাসোসিয়েটিভ, কোনো না কোনো ডিসঅ্যাডভান্টেজ বা আপনার নেগেটিভ সাইড ও আসলে ঠিক করা ট্রাই করছে। তো সেই জিনিসটাই হয়তো আপনাকে একটা কম্পারিজন মানে বলতে পারে আফটার ধরেন কোনো একটা ম্যাথ করাইতে দিছে, আপনার ধরেন আপনাদের একটা ইয়েতে দেখাইছিলাম, কই গেল এটা, কি না আছে এটা যদিও দেখা যাবে, আমি মোস্ট প্রবাবলি বুঝতেছি এটা পুরো ঘোলা আসতেছে, বাট এরকম টাইপ আপনাদের ক্লাসে একটা জাস্ট দেখানো হয়েছিল না যে কি 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 টাইপ ম্যাথ আপনার ডিসক্রিপশন থাকতে পারে, মনে আছে? স্যার এগুলা কি আপনার মতো টেবিল আকারে করব নাকি ম্যাথমেটিক্যালি করে জাস্ট লাস্টে ওই যে স্যার এটা লিখব ম্যাপ? টেবিল আকারে বলতে আপনি তো টেবিল আকারে জাস্ট ম্যাপিংটা দেখিয়েছেন, ওইগুলা কি হ্যাঁ, ওই টেবিলটা আঁকানোর দরকার আছে না শুনেন, না যদি ক্যালকুলেশনটা? ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, কিন্তু যদি আপনাকে বলা হয় যে এই যে এরকম টাইপ যে এখানকার এই যে বিট লেন্থ কত হবে, এই বিট লেন্থ হওয়ার পর কতটুকু হলো এটা ট্যাগের অংশ, কতটা হলো লাইন অ্যাড্রেস, কতটা হলো এটার ওয়ার্ড অফসেট, হ্যাঁ, এইটা 8 বিট 14 বিট 2 বিট লাইন একটার পর একটা এইভাবে লেখার চেয়ে আপনাকে মনে হয় না এই যে এই টাইপ অফ ডিসক্রিপশন দেওয়া ইজিয়ার আপনাদের জন্য? একটা লাইনে কে আপনার বিট লেন্থ এত হবে, বিট লেন্থের মধ্যে এতটুকু হলো আপনাদের ট্যাগের জন্য, এতটুকু হলো আপনার লাইন অ্যাড্রেস, এতটুকু হলো আমাদের ওয়ার্ড অফসেট। এটা দেখানো ইজিয়ার না, মানে বোঝার জন্য তো ইজিয়ার আপনাদের জন্যই আর কি। তো এরপরে এই তো বললাম তিন টাইপ অফ, ডিরেক্ট, অ্যাসোসিয়েটিভ আর সেট অ্যাসোসিয়েটিভ। ডিরেক্ট ম্যাপিং কি বলেন, কেন ডিরেক্ট ম্যাপিং ইউজ করে, বা আমরা কেন করছি, বা কি হয়েছে আসলে ডিরেক্ট ম্যাপিং করে, প্রসেসটা কি? স্যার ওই যে আমাদের মেইন মেমোরিতে যে ব্লক গুলো থাকে ওগুলাকে ক্যাশের লাইনে একটার সাথে শুধুমাত্র একটা ম্যাপিং করার জন্য যে ইয়াটা করি সেটা হচ্ছে ডিরেক্ট ম্যাপিং।
শুধু একটার সাথে একটাই? মানে স্যার একটা ব্লককে ক্যাশ লাইনের একটা লাইনের সাথে ম্যাপিং করি আমরা মেইনলি। ডিরেক্ট ম্যাপিং এর স্যার স্ট্রাকচারটা তো এটাই স্যার। হ্যাঁ, কিন্তু ফিক্সড, মানে হ্যাঁ স্যার, ধরেন এটা 8টা আমি থাকে, ফিক্স 8টা থেকে থাকবে। 4টা শুধু ওই 4টাই বসবে, আর বাকি 4টা ওই 4টাই বসবে, এরকম ভাবে আলাদা করে ফিক্স করে দেওয়া, তাই জি না? স্যার, জি স্যার। জি স্যার। এইটা। এবং এরপরে সেট অ্যাসোসিয়েটিভে যদি যাই, এটাতে আমরা একটা সূত্র দিয়ে করছিলাম না, মডের কে স্যার মডেলে। কে মড এন স্যার। আমাদের সূত্র ছিল। হ্যাঁ হ্যাঁ, তো এইটা আমরা ফলো করব ডিরেক্ট ম্যাপিং এর জন্য। আপনার যেটা লাস্টে কোশ্চেন টাইপের মধ্যে, এই যে দেখেন লাস্টে কয়েকটা, এটা যদি অনেক মনে হচ্ছে অনেক কমপ্লেক্স, আলটিমেটলি এটা কিছুই না। আপনার এখানে অ্যাড্রেস লেন্থ কত বিট, আপনার যত বিটের যত বড়, মানে যতগুলো ওয়ার্ড বলা হয় আর কি, এখানে ওয়ার্ড বা বাইটস কে আপনার কখনো বিট বাইটে হিসাব করেন না। ওয়ার্ডস কে এখানে আলটিমেটলি একটা একক হিসেবে ধরেন। এই বাইটস কে কখনো যে এত বাইটস বলা আছে তার মানে হলো এত বিট, এই জিনিসটা আপাতত এই ম্যাপিং এর জন্য অ্যাটলিস্ট এই 8 বিট 1 বিটের হিসাবটা এই জায়গায় আইনেন না। আমরা এখানে জাস্ট একটা কি বলবো একক হিসেবে ওয়ার্ডস ধরতেছি অথবা বাইটস ধরতেছি। এখানে আপনার এত বাইটস সমান যে এত বিট, এই জিনিসটা আপনারা কাইন্ডলি আইনেন না। একটা জিনিস, এরপরে আমাদের একটা অ্যাড্রেস লেন্থ দেওয়া থাকে। অ্যাড্রেস লেন্থ আলটিমেটলি কি, আমাদের যে এত বড় যে ট্যাগ লাইনটা হবে, মানে এত বড় যে আমাদের ইয়েটা হবে, বিট ম্যাপিং এর যে বিট লেন্থটা হবে, এই বিট লেন্থটাই আপনাদের আলটিমেটলি অ্যাড্রেস লেন্থ। এখানকার অ্যাড্রেস লেন্থ যা বলছে তাই। নাম্বার অফ অ্যাড্রেসেবল ইউনিটস কত হয়, আপনার অ্যাড্রেসেবল লেন্থ যত, আপনি যখন 8 বিটের নাম্বার লিখতেছেন, আপনি কতগুলা ইউনিট বা কতগুলা আলাদা আলাদা নাম্বারকে অ্যাড্রেস করতে পারবেন? 2 টু দি পাওয়ার সামথিং না, যদি আপনি ইয়েতে করেন, বাইনারিতে হিসাব করেন। বুঝতে পারতেছেন কি? আমাদের যদি 9 বিট থাকে, তাহলে আমরা যদি বলি আমরা যে একটা 9 বিট লেন্থের একটা বাইনারি নাম্বার আমরা নিছি, এই 9 বিট লেন্থ দিয়ে কতগুলা সিঙ্গুলার ইন্ডিভিজুয়াল নাম্বার আমরা অ্যাসাইন করতে পারবো বা বুঝাইতে পারবো? 2 টু দি পাওয়ার 9, তাই না? একইভাবে যদি 5 বিট থাকে তাহলে সেটাকে আমরা বলছি 2 টু দি পাওয়ার 5, যত বিটই থাকুক। তো লাস্ট আলটিমেটলি আমরা কোশ্চেন জিজ্ঞেস করছে নাম্বার অফ অ্যাড্রেসেবল ইউনিটস কত, এস প্লাস ডাব্লিউ, আপনি আলটিমেটলি যে বিট লেন্থটাই বুঝাইছে অথবা অ্যাড্রেস লেন্থটাই বুঝাইছে, আপনার এতগুলা নাম্বার অফ ইন্ডিভিজুয়াল আইডেন্টিফাইবল, আপনার ইন্ডিভিজুয়াল আর কি ইউনিটস, অথবা আপনার কি বলে, হ্যাঁ ইন্ডিভিজুয়াল ইউনিটস অথবা নাম্বারস আমরা অ্যাসাইন করতে পারি। নাম্বারস, ওয়ার্ডস, বাইটস অ্যাসাইন করা যেতে পারে। ব্লক সাইজ আর ক্যাশ লাইন মনে আছে কোনটা কি? ব্লক সাইজ কিসের জন্য, ক্যাশ লাইন কিসের জন্য? স্যার ব্লক সাইজ হচ্ছে স্যার এই যে মেমোরিতে যখন ইয়াগুলা মানে ব্লক আকারে সংরক্ষিত থাকে ওইটা সাইজ বোঝায় স্যার। স্যার ব্লক সাইজ একটা ব্লকে কতগুলা ওয়ার্ড, এটাই তো। হ্যাঁ, আর ক্যাশ লাইন? ক্যাশ লাইনটা হচ্ছে স্যার এটাই তো লাইন সাইজ। আচ্ছা, ক্যাশ লাইন হচ্ছে যে আমাদের যে ক্যাশ মেমোটা থাকে ওখানে কতগুলা লাইন থাকতেছে আলটিমেটলি, ওইটাই। প্রত্যেকটা লাইনে একটা করে ব্লক থাকাই হচ্ছে ক্যাশ লাইন। হ্যাঁ, আপনার যেটা এক মানে মাথা রেখেন যে ব্লক সাইজ যেটা বলতেছে সেটা মেইন মেমোরির বেসিসে বলা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। তো মেইন মেমোরিতে যতগুলা ব্লক সাইজ থাকবে, যতগুলা ব্লক থাকবে, সেটাকে আমরা বলতেছি আপনার এটা ব্লক সাইজ কত, অথবা কত ব্লক সাইজের ইয়ে করা হচ্ছে আমাদের মেইন মেমোরিতে। একইভাবে ক্যাশ লাইনে আপনার ওই সেম সংখ্যক ব্লকস থাকবে না, এটা কি বলছি মনে আছে? জি স্যার। ব্লক সাইজ যত থাকবে ক্যাশ লাইনে আপনার নাম্বার অফ ওয়ার্ডস ততই থাকবে এইখানে। জি স্যার। হ্যাঁ, সো এরপরে আমরা যদি বলা হয় যে আমাদের এত কত, সরি, আমাদের ক্যাশ লাইনের ক্যাপাসিটি যে কই এখানে মনে হয় আছে এরকম একটা, যাই হোক, আপনাদের যে এখানে একটা ক্যাশের এই ক্যাশ লাইনের একটা ক্যাপাসিটি আছে। এই ক্যাপাসিটিটা 64 কিলোবাইট, হ্যাঁ, যা দেওয়া থাকবে আর কি আপনাদের। হ্যাঁ, আচ্ছা, এর আগে বলেন 64 কেবি দেওয়া আছে, হ্যাঁ, কেবি টু এমবি টু বি বাইটস, রাইট? এইটারটা আপনি গুণ কত দিয়ে করবেন? 1000 না 1024? 1024 স্যার বাইট থাকলে 1024 1000 বলছিলেন মেবি ক্লাসে। আপনার 1000 করলে যা মোটা, এখানে দেখেন আলটিমেটলি যে কই ওটা কই স্যার 1000 দিয়ে করলে স্যার 2 টু দি পাওয়ার সামথিং হয় না তো স্যার,
1024 দিয়ে করতে আপনি হবে। যদি আমি বলি এই যে এখানে এসে 16 মিলিয়ন যে দেখাইছে না অ্যাপ্রক্স, এখানে আরেকটা মনে হয় অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেওয়া ছিল কই 1000 দিয়ে করলেও আপনার অ্যারাউন্ড যদি বড় নাম্বার থাকে অ্যারাউন্ড সিমিলার নাম্বার আসবে। 1024 দিয়ে করলে মানে 1024 দিয়ে করার উদ্দেশ্যটা হলো আলটিমেটলি যদি আপনাকে উল্টাটা দেওয়া থাকে এবং আপনাকে যদি বের করতে বলা হয় আপনার কত বিট লেন্থের কাজ করা হচ্ছে, টু টু দি পাওয়ার কত আসলে এই নাম্বারটা সমান হলো টু টু দি পাওয়ার কত, টু টু দি পাওয়ার এক্স সমান এত, এক্স এর ভ্যালু কত, এইটা বের করার জন্য আলটিমেটলি আমাদের তখন মানে 1024 দিয়ে গুণ করাটা ইজিয়ার। এটা আপনারা করতে গেলেই বুঝবেন যে আসলে কোনটা আপনার জন্য ইজিয়ার হবে বসানো। কিন্তু আমি সাজেস্ট করবো যে 1000 দিয়ে গুণ করলেও যদি বড় নাম্বার থাকে মোটামুটি সিমিলার নাম্বার আসে, ওটা যায় আসতেছে না। কিন্তু যদি উল্টাটা করতে বলে আপনার রিট্রিভ করতে বলে বিট লেন্থটা, তখন আপনারা 1024 দিয়ে হিসাবটা রাখেন। তো এইটাই বলার ছিল। আপনার ক্যাশ লাইনের বিষয় যদি বলতেছি, আমাদের ক্যাশ লাইনে যে আমরা বলছিলাম যে একটা ফিক্স আমাদের এত বাইটস এত কিলো বাইটস একটা ইয়ে দেওয়া থাকে, আপনার লিমিটেশন দেওয়া থাকে। এইটার পর আমরা বলতেছি যে প্রত্যেকটা ক্যাশের লাইনে আমাদের এতগুলা ওয়ার্ড থাকবেই, যেটা ফিক্সড আমাদের প্রত্যেকটা ব্লক সাইজে এতগুলা ওয়ার্ড থাকবে। যতগুলা ব্লক একটা ব্লক সাইজে আছে ততগুলা ওয়ার্ডই আমাদের ক্যাশ লাইনে প্রত্যেকটা ক্যাশ লাইনে থাকবে। তখন যদি এই দুটো ইনফরমেশন দেওয়া থাকে তাহলে আমাদের কি নাম্বার অফ ক্যাশ লাইনস বের করতে পারা সম্ভব না? বুঝতে পারছি কি? আমাদের এইটার এই ক্যাশ লাইনের ক্যাপাসিটি বলা আছে ধরলাম এক্স, এরপরে বা ক্যাপাসিটি বলা আছে ধরলাম 100 বা 124 কিছু একটা দেওয়া আছে কেবি, তো এরপরে বা বাইটস কিছু একটা দেওয়া আছে। এরপরে আমাদের বলা আছে যে এই ক্যাশের প্রত্যেকটা ক্যাশ লাইনের মধ্যে আমার 4টা করে ওয়ার্ড বা বাইট বসতে পারে। এই দুটো ইনফরমেশন যদি দেওয়া থাকে তাহলে আপনারা কি পুরো যে আমাদের ক্যাশ লাইন নাম্বার অফ ক্যাশ লাইনস কত হবে বের করতে পারবেন না পারবেন না? স্যার ভাগ করে বের করে দিব না? হ্যাঁ, ভাগ করে বের করে দিবেন, আলটিমেটলি আপনার নাম্বার অফ ক্যাশ লাইনস বের হবে। একইভাবে এই সিমিলার প্রসেসটাই আপনি আলটিমেটলি আমাদের ব্লক সাইজের জন্য ব্যবহার করা যাবে, যে আপনাদের ব্লকের ক্যাপাসিটি এতটুকু এবং প্রত্যেকটা ব্লকের মধ্যে আমাদের এত নাম্বার অফ ওয়ার্ডস থাকবে। এটা থেকে আমরা বের করতে পারবো যে টোটাল নাম্বার অফ ব্লক সাইজেস কত হবে। এটা আবার একটু উল্টা ভাবে থাকতে পারে যে অন্য কোনো ইনফরমেশন দেওয়া নাই, নাম্বার অফ ব্লক সাইজেস বলা আছে এবং প্রত্যেকটা ব্লকে ধরলাম 4টা করে ওয়ার্ড বা বাইটস বসানো সম্ভব এতটুকু বলা আছে, তাহলে আপনার টোটাল ক্যাপাসিটি বের করতে পারবেন? জি স্যার, গুণ দিলেই তো হচ্ছে। গুণ দিলেই তো হচ্ছে তখন, তাই না? জি তো স্যার। এটাই আমরা ডিরেক্ট ম্যাপিং এ দেখলাম। এরপরে আমরা যদি দেখি যে আমাদের অ্যাসোসিয়েটিভ ম্যাপিং ডিরেক্ট ম্যাপিং এ কি প্রবলেম সলভ করে? স্যার এটা ক্যাশ লাইনের যে কোনোটা বসাতে পারি। হ্যাঁ, আর একটু ফ্রিডম দেয়, তাই না, যে আমরা এখন যে কোনোটায় বসাতে পারি। এটার মধ্যে দেখেন আমাদের একটু ডিফারেন্স আছে, এর মধ্যে বিট লেন্থের মধ্যে ট্যাগ আছে, অ্যাড্রেস লাইন আছে আর ওয়ার্ড আছে। এইখানে দেখেন আর কোনো ট্যাগ আলটিমেটলি এই যে সরি অ্যাড্রেস লাইনের কোনো আলাদা কোনো আমাদের ম্যাপিং রাখা লাগতেছে না, আমরা একটা ট্যাগের জন্য রাখতেছি। আর আমাদের ওয়ার্ড অফসেট যেটা তার জন্য আমরা একটা যতগুলো বিট দরকার ততগুলো বিট অ্যাসাইন করতেছি আমাদের বিট লেন্থে বা অ্যাড্রেস লাইনে। সো অ্যাসোসিয়েটিভ ম্যাপিং ডিরেক্ট ম্যাপিং এর কাজ হইলো। ডিরেক্ট ম্যাপিং অ্যাসোসিয়েটিভ ম্যাপিং কি প্রবলেম সলভ করে ডিরেক্ট ম্যাপিং এর, এবং অ্যাসোসিয়েটিভ ম্যাপিং আমরা যে আনলাম এইটার পরও আমাদের তো কিছু প্রবলেম রয়ে যায়, সেটা কি বলেন? অ্যাসোসিয়েটিভ ম্যাপিং আনার পর আমরা বলতেছি ডিরেক্ট ম্যাপিং এর একটা প্রবলেম সলভ করার জন্য আমরা অ্যাসোসিয়েটিভ ম্যাপিং ইউজ করতেছি। অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর নিজে কিছু প্রবলেম আছে, এটা সলভ করার জন্য আমাদের সেট অ্যাসোসিয়েটিভে যাওয়া লাগছে। তো অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর প্রবলেম কি আছে কি বলতে পারবেন? স্যার যেহেতু আমাদের ক্যাশ লাইনটা স্যার আমাদের ক্যাশ লাইন মানে ইয়া থাকে না, ফিক্স থাকে না, সেই ক্ষেত্রে স্যার আমাদের ওই ক্যাশ সার্চটা এক্সপেন্সিভ হয়। হ্যাঁ, ওইখানে আলটিমেটলি আপনার সার্চিং রিসোর্সটা আপনার খরচ হচ্ছে। প্রত্যেকটা লাইনে এখন কোন ক্যাশ লাইনটা আছে এইটা খোঁজার জন্য আমাদের লুপ করা লাগে, এতে আমাদের রিসোর্স বেশি খরচ হচ্ছে। এবং যেহেতু কোনো অ্যাসাইনড ক্যাশ লাইন বলা থাকে না, যে শুধু একটা ট্যাগ দেওয়া, কোনো ক্যাশ লাইন স্পেসিফিকলি বলা নাই, তো সবগুলোই খোঁজা লাগে প্রতিবার। হ্যাঁ, সো এটাতে আপনাদের রিসোর্স খরচ হচ্ছে এক। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা পরে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এ মুভ করছি। এটা আসলে হ্যাঁ এই সার্চিং তাও করা লাগে, কিন্তু এবার আমরা জায়গাটা কমায় আনছি, তাই না? সেট অ্যাসোসিয়েটিভে জি স্যার জায়গাটা কমায় এনে আমরা বলছি যে এটাকে কে ওয়ে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং অথবা একটা নাম্বার অফ ওয়েজ অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। কে ওয়েটা আসলে যে কোনো নাম্বার হইতে পারে, 2 4 8 টু দি পাওয়ার সামথিং ইউজুয়ালি হবে 2 4 8 আপনার ওয়ে ম্যাপিং।
যদি বলা হয়, আপনার যদি বলা হয় ধরেন একটা একটা এক্সাম্পল দিই, সেটা ধরেন আপনার প্রথমে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর রিকোয়ারমেন্ট, তারপরে যে আপনাদের ক্যাপাসিটি, ক্যাশ লাইন, ব্লক সাইজ অনেক কিছু বলে আপনাদের একটা এরকম বিট লেন্থ বের করতে বলছে, যেটা আসলে বোঝায় যে এইটা যে একটা বিট লেন্থ থাকবে, এটা কত বিটের হবে, এইটার মধ্যে এই এত বিটের মধ্যে এত বিট হবে ট্যাগ লাইনের বিট, এত বিট হবে আমাদের ওয়ার্ড অফসেটের বিট, এইটাতে টোটাল নাম্বার অফ কতগুলা অ্যাড্রেসেস বা কতগুলা আপনার অ্যাড্রেসেস ইয়ে করা যাবে, ইন্ডিভিজুয়াল অ্যাড্রেসেস আমরা মেনটেন করতে পারবো, এরকম টাইপ অফ কিছু কোশ্চেন, তখন কি 2 to the power 22 এরকম আকারে যাবে আর কি। এরকম একটা কয়েকটা কোশ্চেন বের করতে বললো, আপনি তখন এই যে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর কাজ শেষ করলেন। এইটা হওয়ার পর আপনাকে যদি বলা হয় ধরেন এরপরে বলতেছে যে আপনার এই স্ট্রাকচারটা যথেষ্ট এফিশিয়েন্ট না, আপনি যে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর স্ট্রাকচারটা দেখাইছেন এটা যথেষ্ট এফিশিয়েন্ট না, আপনাকে এখন 4-way সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং বা 8-way সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং করে বলতে হবে যে এইটাতে এই ফরম্যাটের আমাদের যে এই ফরম্যাটটা আছে, এই বিট লেন্থ আর ওয়ার্ড লেন্থ যাই হোক পুরো ফরম্যাটটা কি কি চেঞ্জ আসে, এই চেঞ্জটা দেখানোর জন্য আমরা তখন আবার এখানে যেতে হবে যে হ্যাঁ আমাদের আগে যখন অ্যাসোসিয়েটিভ ম্যাপিং ইউজ করছিলাম তখন এইটার স্ট্রাকচারটা এরকম ছিল, এত বিট ট্যাগ, এত বিট ওয়ার্ড অফসেট। এখন এটা চেঞ্জ হয়ে আসবে যে আমাদের ট্যাগ বিটের পর আমরা একটা সেট বিট অ্যাড হচ্ছে আমাদের বিট লেন্থে, এটার মধ্যে ট্যাগ বিট হবে এত, সেট বিট হবে এত, ওয়ার্ড অফসেট হবে এত। এবং এইটা বলার পর আপনার হয়তো বলা লাগতে পারে যে কেন আমরা যে বললাম যে আমাদের আগেরটা এফিশিয়েন্ট ছিল না, আমরা এখন আমাদেরকে এখন ইনস্ট্রাক্ট করা হয়েছে কোশ্চেনের মধ্যে যে একটা 4-way অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং ইউজ করতে। এটা কেন আপনি দেখাইছেন যে এটার মধ্যে আগের থেকে কি চেঞ্জ হয়, একটা সেট বিটের লেন্থ অ্যাড হয় যেখানে অ্যাড হচ্ছে, সবাই বুঝতেছি, বাট কেন, জাস্টিফিকেশনটা কি, কেন আমি এখান থেকে এখানে মুভ করছি, কেউ কি বলতে পারবেন যে আমরা অ্যাসোসিয়েটিভ থেকে কেন সেট অ্যাসোসিয়েটিভ মুভ করা লাগছে বা কেন এটা এফিশিয়েন্ট আমরা বলতেছি? নাম্বার অফ সার্চ এন্ড কম্পারিজন কম লাগতেছে এটা। হ্যাঁ, আপনার এটাতে বেস্ট, এটা আলটিমেটলি আমার এই যে কে-ওয়ে অথবা সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং যেটা, সেটা আসলে মোটামুটি বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস আর কি। এখানে আমাদের ডাইরেক্ট ম্যাপিং এর কিছু ফিক্সড জায়গা ছিল, এইটার কিছু অ্যাডভান্টেজ আছে, সেটা আমরা ইউজ করতেছি, এবং আমরা অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর ফ্রিডমটা যে কোনো জায়গায় বসতে পারে এইটাও আমরা এখানে ইউজ করতেছি টু এ লিমিটেড মানে লিমিটেড ভাবে। কেমনে আমরা জিনিসটাকে আলাদা আলাদা ভাগে, সেটে 2-4টা সেটে ভাগ করতেছি, ওই দুইটার মধ্যে যে কোনো জায়গায় বসতে পারে, এই আকারে আমাদের কিছু ফ্রিডমও থাকলো, এবং যেহেতু ফিক্সড 2টা বা 4টা বা প্রত্যেকটা ইয়ের মধ্যে সেটের মধ্যে, তো ওখানে সার্চও কেবলমাত্র ওই 2টা বা 4টার মধ্যেই হবে, ওই সবগুলো 8টার মধ্যে প্রতিবার সার্চ করা লাগতেছে না। তো আপনার এটাতে ডিরেক্ট ম্যাপিং এর প্রবলেমও কিছুটা সলভ হচ্ছে, অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর প্রবলেমও কিছুটা সলভ হচ্ছে। এই জন্যই আমরা বলতেছি যে এই সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর প্রসিজারটা মোর এফিশিয়েন্ট দেন আমাদের অ্যাসোসিয়েটিভ অর ডিরেক্ট অ্যাসোসিয়েটিভ যে ম্যাপিং দেখানো হয়েছে। তো বুঝতে পারছি আপনাদের একটা হয়তো এখানে ম্যাথ দেওয়ার চান্স অনেক বেশি, ম্যাথই আসবে আলটিমেটলি, ম্যাথ দেওয়ার পর হয়তো একটা জাস্টিফিকেশন দেওয়া লাগতে পারে যে কেন এইটার চেয়ে এটা বেটার, অথবা কি কারণে আমরা বলতেছি এটার চেয়ে এটা খারাপ, এটা একটা জাস্টিফিকেশন আপনাদের আসতে পারে। বুঝতে পারছি কোশ্চেন জিনিসটা? জি স্যার। কার কোনো কোশ্চেন আর ইয়ে থেকে? স্যার যদি কোশ্চেন আসে এরকম, তাহলে আমি তো আর বড় বড় করে ব্লক সাইজ গুলা না ড্র করে ডিরেক্টলি ওইভাবে দিয়ে দিলেই তো হলো, যেমন 22 বিট, তারপরে ওয়াট 2 বিট এইভাবে, দেন আমি দুইটা আবার বলেন, বুঝিনি কোশ্চেনটা। স্যার কোশ্চেন যদি আসে তখন তো আমার বড় বড় করে বক্স আকারে আকারে এভাবে তো ডায়াগ্রাম করে দেখানো লাগবে না, আমি ডিরেক্টলি এভাবে ট্যাগ আর ওয়ার্ড দিয়েও তো বুঝাই দিতে পারবো যে 22 বিট আর 2 বিট প্লাস যোগ করলে আমার টোটাল বিট লেন্থ হচ্ছে 24, যেটা আমার 2 to the power 24 দিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ জি স্যার, যেটা থ্যাংক ইউ। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা ক্যাশ শেষ, এরপর আমরা যাই আর কি আছে, পাইপলাইনিং। স্যার প্রথমে একটু কোশ্চেন করে রাখি স্যার, ওই যে ইউটিলাইজেশনের বিষয়টা একটু বললেন স্যার, সূত্রটা। আলটিমেটলি সূত্রটা হলো আপনারা যেটা লিখছেন সেটা উল্টাটা, যেটা আপনারা অ্যাটলিস্ট কুইজে লিখছেন সেটাটা না। আপনার যতগুলা ইউটিলাইজ হচ্ছে, আপনারা ইয়েটা মানে কনফিউজ করতেছেন কেন আমি জানি না। আমি পরে পরে শুনলাম চ্যাট জিপিটি থেকে নাকি আপনাদের বিষয়ে অ্যানসার দিছে, এরকম কি? স্যার মেবি স্যার আপনি আরেকটু ক্লারিফাই করে দিলে ভালো আচ্ছা, এইখানে আমরা এই জায়গায় এটা বের করি।
এইখানে টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন কয়টা আছে? 9টা। টাইম সাইকেল কয়টা আছে? 14। এই টাইম সাইকেল যে 14 এটা বের করছেন কেমনে? সো এই যে 6 স্টেজ ইনস্ট্রাকশনের a সবগুলো plus n minus 1 হ্যাঁ ওই সূত্র থেকে আপনার বের করছেন যে আপনার যদি ইনস্ট্রাকশন এতগুলো দেওয়া থাকে এবং যদি কোনো আপনাদের ছাড়া, এটার নাম কি, ব্রাঞ্চিং ছাড়া যদি এতগুলো ইনস্ট্রাকশন দেওয়া থাকে আর এতগুলা ইনস্ট্রাকশনের মধ্যে প্রত্যেকটার মধ্যে এত 1 2 3 4টা স্টেপ, এটা কি বলে, স্টেপ না তো বলে হলো স্টেজ দেওয়া থাকে, তাহলে আমাদের ওই সূত্র অনুসারে এই ভ্যালুটা আসে 14, এরকম কিছু না? জি স্যার। ইয়েস স্যার। তাহলে আপনি এখানে চিন্তা করেন আপনার টোটাল নাম্বার অফ এখানে ব্লকস কয়টা হবে? 9 into 14 9 into 14, তাই না? এই 14টা বের করার জন্য আমাদের আলটিমেটলি কি এই কতগুলো ইনস্ট্রাকশন কতগুলো স্টেজ, 1 2 3 4 5 6 ছয়টা স্টেজ আছে। এই তথ্যটা আমাদের আগে জেনে থাকা লাগছে না এই 14টা বের করার জন্য? জি স্যার। আমরা বের করলাম 14 into 9, এই পুরোটা যতগুলা ব্লক পসিবল সবগুলা বের করা হইলো। এরপরে তো ইজি, এরপরে আপনার যতগুলা স্টেজ আছে এই স্টেজের সাথে যতগুলা ইনস্ট্রাকশন আছে এটা গুণ করবেন, গুণ করলে যে সব এই যে এই পুরো প্রত্যেকটা লাইনে যতগুলো আপনার ব্লক হচ্ছে পাইপলাইনিং এর জন্য এইটা আপনার এই জায়গায় আসতেছে। মেইনলি ব্লকের যেগুলো আর কি হ্যাঁ, এটা আমরা গুণে বের করতে পারতেছি না যে এতগুলো স্টেজ এতগুলো ইনস্ট্রাকশন, আমাদের টোটাল নাম্বার অফ কত স্টেজ, তাহলে এতগুলো হবে। এই এতগুলো ইনস্ট্রাকশন কাজ করার জন্য বা আমাদের অ্যাপ্লাই করার জন্য এতগুলো স্টেজ লাগবে। টোটাল নাম্বার অফ স্টেজেস 9টা ইনস্ট্রাকশনের মধ্যে এত, আপনার 9 into 6 6 রং 54 এত। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ 6 নং 54, তাহলে আপনার আলটিমেটলি এতগুলা ব্লক ইউজ হচ্ছে পাইপলাইনিং এর জন্য স্টেজ ইউজ করে, আর আপনার টোটাল নাম্বার অফ ব্লক ছিল এত, তাহলে কত হবে বলেন? চোদ্দ ইন্টু 9 126 24 126। হ্যাঁ, আপনার টোটাল নাম্বার অফ ব্লকস যতগুলো ছিল থেকে আমাদের পাইপলাইনিং এর ইনস্ট্রাকশন যতগুলো আছে এই অনুসারে যতগুলো স্টেজ এই জায়গায় ইউজ হচ্ছে, এই জিনিস যদি আমরা এত বাই এত লিখি তাহলে বোঝা যাবে যে আমাদের ফুল পাইপলাইনিং এর যে স্ট্রাকচারটা আছে উইথ টাইম সাইকেলস এন্ড ইনস্ট্রাকশন, এটার মধ্যে আমাদের ইউটিলাইজ হচ্ছে এত % আসে। এটা কি কনফিউশন আছে কারো যে কেমনে বের করতে হবে? বলেন স্যার। এভাবেই তো স্যার কুইজে দিয়েছিলাম যে 54 সবাই বাই দেন 126 সবাই দেন নাই। আচ্ছা স্যার 126 কিভাবে বের করেছিলেন? এই যে 9 into 14। স্যার বলো, কুইজের কোশ্চেনটাকে একটু দিবেন স্যার। আচ্ছা দিয়ে দিচ্ছি, দিব না, ঠিক আছে স্যার ক্লাস শেষে একটু দিয়ে দিন স্যার। ওকে ঠিক আছে, দিব না আপনাদের এই জায়গায়। হ্যাঁ 126 কেমনে কার কোশ্চেন বুঝছি স্যার। 9টা ইনস্ট্রাকশন আর আমাদের আলাদা সূত্র থেকে বের করা লাগছে যে আমার টোটাল নাম্বার অফ টাইম সাইকেলস কতটা হবে, সেটা আমরা গুণ করছি, গুণ করে আমরা টোটাল ব্লকস এই পাইপলাইনে কত হবে সেটা বের করছি। এরপর থেকে আমরা জাস্ট এই ইনস্ট্রাকশন আর স্টেজের গুণফলটা ভাগ করছি আর কি। এটাই আমাদের আলটিমেটলি ইউটিলাইজেশনের আমাদের ম্যাথটা। পাইপলাইনিং এইটা এবং এই যে 6 স্টেজ ইনস্ট্রাকশন পাইপলাইনে যে ফ্লো চার্ট এইটা এবং একদম ফার্স্টের দিকে যে যে ফ্লো চার্ট আমাদের ক্যাশ লাইনে, এই দুইটা স্পেশালি দুইটা অবশ্যই দেখে আসবেন, কেউ মিস দিবেন না। ক্যাশ রিড অপারেশন আর এই যে 6 স্টেজের যে আমাদের ফ্লো চার্ট দুইটা, এটা অবশ্যই দুইটা দেখে আসবেন। এক্সিকিউট ফেচ কখন ক্যালকুলেট ডিকোড হচ্ছে, কখন রাইট হচ্ছে, রিড হচ্ছে, 6টা স্টেজে পাইপলাইনিং, সেটা এখানে একটা ফ্লো চার্ট দেখা হয়েছে এবং এটা দেখে আসবেন। এটার আগেটা যেটা বললাম দুইটা ক্যাশের। অল্টারনেটিভটা নিয়ে অত আপনাদের মাথা ঘামানো লাগবে না, এটা নিয়ে তেমন যায় আসতেছে না, এখানে কোশ্চেন টোশ্চেন এরকম আসে নাই। এরপরে আপনাদের
পাইপলাইনিং পারফরম্যান্স, আপনারা এখনো এই সূত্র নিয়ে অনেক কনফিউজ। আপনাদের ইয়েতে কুইজেও এই একটাই সূত্র আছে এখানে, কিন্তু আলটিমেটলি একটাই সূত্র আছে। এই সূত্রই কিন্তু কেউ ঠিক মতো লিখতে, মানে কেউ না, অনেকেই ঠিক মতো লিখতে পারেন নাই, কারণ মানে টাইম দেন নেই হয়তো বোঝার জন্য। তো এটা আর আমি আসলে এটাতে এখানে ইয়ে করার কিছু নাই, আপনাদের হয়তো আলাদাভাবে এখন বোঝানোর টাইমও নাই, এটাতে কিছু নাই এইখানে। এটা দিয়ে আপনি আলটিমেটলি কি বুঝায়, এই জায়গায় কি বের করে টি দিয়ে স্পিড আপ ফ্যাক্টর বের করতেছে না লাস্টে, আমাদের কত নাম্বার অফ যতগুলা নাম কি টাইম সাইকেলস লাগবে সেটা বের করে আমরা এখানে ওই পাইপলাইনিং এর ইনস্ট্রাকশনে স্পিড আপ ফ্যাক্টরটা বের করতেছি। এবং এই স্পিড আপ ফ্যাক্টর কতটা যদি আমাদের চেঞ্জ হয়, স্টেজ চেঞ্জ হয়, নাম্বার অফ স্টেজে চেঞ্জ হয়, তাহলে কি কি ডিভিয়েশন হতে পারে, এটা আপনাদের, এটা আমাদের কুইজে অ্যাড করা হয়েছিল। সো আই গেস গো থ্রু করছেন। মেইন জায়গায় আসি, পাইপলাইনিং এর এই যে এই তিনটা প্রবলেম আপনাদের, রিসোর্স হ্যাজার্ডস, ডাটা হ্যাজার্ডস, আর লাস্টটা কি ছিল, কন্ট্রোল হ্যাজার্ড। কন্ট্রোল হ্যাজার্ডস। এইটা নিয়ে আপনাদের একটু টাইম বেশি দেওয়া উচিত। কন্ট্রোল হ্যাজার্ডস আপনার পরীক্ষা কয়টা কালকে? কালকে কয়টা? স্যার 12টা থেকে 2টা। আচ্ছা, কন্ট্রোল হ্যাজার্ডস এ আলটিমেটলি আপনাদের বেশিরভাগই হলো ডিসক্রিপশন টাইপ জিনিসপত্র। এখানে আপনাদের এই ফ্লোচার্ট কি ছিল, হ্যাঁ যেটা বললাম, এখানে এইটাও দেখে আসেন যদি সময় থাকে, এই ব্রাঞ্চ প্রেডিকশন ফ্লোচার্টটা দেখে আসেন। এটা হয়তো দেখা লাগবে না, বাট ফ্লোচার্টটা দেখে আসেন, স্টেপ ডায়াগ্রামের চেয়ে ব্রাঞ্চ প্রেডিকশন যে ফ্লোচার্টটা আছে এটা একটা ওভারভিউ দিয়ে আসেন। যেটা বললাম কন্ট্রোল হ্যাজার্ডস এর থেকে যদি শুরু করি, এখান থেকে আলটিমেটলি আপনার কন্ট্রোল হ্যাজার্ডস এর মোস্টলি ডিসক্রিপশন বেসড। কখন আমরা এটাকে, কখন লুপ বাফার ইউজ হচ্ছে, লুপ বাফার আলটিমেটলি কি, এবং প্রিফেচ ব্রাঞ্চ কেন ইউজ হচ্ছে, ডিলেড ব্রাঞ্চিং কি, ব্রাঞ্চ প্রেডিকশন কি, সবগুলো একটা বলা আছে। সেজন্য কন্ট্রোল হ্যাজার্ড যদি বলা হয় এবং কন্ট্রোল হ্যাজার্ড বলার পর, বা যদি আপনি বুঝতে পারেন কন্ট্রোল হ্যাজার্ডস নিয়ে কথা বলতেছে অথবা ব্রাঞ্চ হ্যাজার্ডস নিয়ে কথা বলতেছে, এরপরে এইটার ফলোইং কোয়েশ্চেন আসতে পারে যে আপনি এই টাইপের প্রবলেম কেমনে সলভ করেন। তখন আপনি যে কয়টা টাইপ অফ সলিউশন যেখানে বলা আছে, ডিসক্রিপশন দেওয়া আছে, এইটা আপনি ইয়ে করতে পারবেন, ডিসক্রাইব করা লাগতে পারে। কন্ট্রোল হ্যাজার্ড থেকে মোস্টলি আপনার ডিসক্রিপশন বেসড জিনিসপত্র। আমরা যদি এরপরে ডাটা হ্যাজার্ডসে যাই, রিসোর্স হ্যাজার্ড আসতেছি, ডাটা হ্যাজার্ডে যাই, এটাই আপনার ডাটা হ্যাজার্ডের পার্টে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন আমাদের এখানে একটু একটু বুঝে অ্যান্সার দেওয়া লাগবে, এই যে এরকম আপনাদের অপকোড দিয়ে ইনস্ট্রাকশন দেওয়া থাকতে পারে, মোস্টলি দুইটাই থাকবে, দুইটা বেশি আশা করেন না, দুইটা বেশি থাকবে না, মানে ভয় পাওয়া লাগবে না আপনাদের। তো দুইটা করে যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে, এখন আমাকে বলেন, আচ্ছা একটা আচ্ছা কইছিলাম ডাটা হ্যাজার্ড। ডাটা হ্যাজার্ড কয় টাইপের? তিন ধরনের। কি কি? রাইট আফটার রিড, রিড আফটার রাইট, রাইট আফটার রাইট। হ্যাঁ, RAW, WAR, WAW। রিড আফটার রিড আসলে এটা কি, সরি রিড আফটার রাইট, এটা আসলে প্রবলেমটা কি ফেস করতে পারে, যে জন্য এটা আমরা বলছি যে টাইপস অফ ডাটা হ্যাজার্ড। প্রবলেমটা কি ইয়ে হতে পারে বলেন তো? এখানে প্রবলেমটা কি এরকম না যে আমরা এইটাই মোস্ট প্রবলেম আপনাদের RAW এর একটা উদাহরণ। এখানে প্রবলেমটা আলটিমেটলি কি, রিড আফটার রাইট। এখানে আসলে কি হয়, আপনি এখানে অ্যাসিউম করতেছেন আপনার ইনস্ট্রাকশন 1 দেওয়া আছে এত, ইনস্ট্রাকশন 2 দেওয়া আছে এত। যদি আপনি বুঝেন যে এটা আসলে রিড আফটার রাইট প্রবলেম ক্রিয়েট করবে, তখন এটা কি হয়, এটা হবে যে আপনি অ্যাসিউম করতেছেন I2 অথবা ইনস্ট্রাকশন 2 এর যে রিড অপারেশনটা, সেইটা হবে হলো আপনাদের ইনস্ট্রাকশন 1 এর রিড রাইট অপারেশন এর আগে, রিড আফটার রাইট। ইনস্ট্রাকশন 2 এর যে রিড অপারেশনটা, এই যে এখানকার হয়ে গেল, এই যে AX,
এটাতে তো ভালো উদাহরণ থাকার কথা নাই। ax bx, আচ্ছা এখানকার যে রিড অপারেশনটা ax এর যে ভ্যালুটা eax এর যে ভ্যালুটা, এই রিড অপারেশনটা হবে আফটার i1 এর আপনার রাইট অপারেশন যখন চলে যাবে। অ্যাসিউম করতেছেন এই জিনিসটাই, যে অ্যাসিউম i2 ইজ রেড আফটার i1 ইজ রিটেন। এরকম যদি কেস হয় তাহলে কি প্রবলেম হয় বলেন? মানে আমাদের এখানে ডাটা হ্যাজার্ডের আরএডব্লিউ তে কি প্রবলেম হয়, এখানে কি প্রবলেম হয়েছে বা প্রবলেম হইতে পারে মানে আশঙ্কা করতেছেন? এটাতে দেখেন cx এর ভ্যালু আলটিমেটলি cx মাইনাস সাব আছে, cx মাইনাস ax ভ্যালুটা আসতেছে। এখন এই ax এর ভ্যালু অলরেডি কিন্তু চেঞ্জ হইছে। ax এর ভ্যালু ফার্স্টে ছিল এখানে একটা, এরপরে ax এর ভ্যালু চেঞ্জ হয়ে নতুন ax প্লাস bx এর ভ্যালু হইছে। এখন নতুন ax এর ভ্যালু কিন্তু এইটা, এই ভ্যালুটা, নট আগে যেটা ছিল এই ভ্যালুটা। কিন্তু যদি কোনো কারণে এই সেকেন্ড ইনস্ট্রাকশনটা আমাদের ফার্স্ট ইনস্ট্রাকশনের আগেই রিড অপারেশন হয়ে যায়, মনে রাখেন রিড অপারেশন যদি হয়ে যায়, তার মানে কি ও এই অপারেশনের জন্য eax যে ভ্যালুটা বা ax যে ভ্যালুটা এটা অলরেডি রিড করে ফেলছে। এইটা যদি আমাদের যে নতুন ax ভ্যালুটা আছে এটা রাইট হওয়ার কথা এখানে, সেটা রাইট হওয়ার আগেই যদি আমাদের সেকেন্ড ইনস্ট্রাকশনে রিড হয়ে যায়, তাহলে আপডেটেড যে ax ভ্যালু যেটা হলো যে এই আপনার অপারেশন থেকে আসার কথা, সেটা কিন্তু এখানে আপনাদের লোড হবে না। লোড হবে যে আমাদের প্রিভিয়াস যে ax ভ্যালু ছিল সেটাই আপনার এখানে ভুল ইনপুট হিসেবে লোড হবে। এই প্রবলেমটাকে আমরা বলতেছি হলো রিড আফটার রাইট প্রবলেম, যেখানে আসলে অ্যাসিউম করা হচ্ছে যে i2 ইজ রেড আফটার i1 ইজ রিটেন। এটা একটা টাইপ অফ ডাটা হ্যাজার্ড। এখন আপনাদের বলা থাকবে যে মেইনলি যে এরকম দুইটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে এটা এখন আইডেন্টিফাই করেন এখানে কি RAW প্রবলেম আছে নাকি WAR প্রবলেম আছে নাকি WAW প্রবলেম আছে, এমনকি মাল্টিপল মানে দুইটা একসাথে হইলেও হইতে পারে। তো এটা আপনাদের একটু মাথায় রাখা লাগবে। ফার্স্ট যেটা বললাম RAW টা যেটা হলো অ্যাসিউম করতেছে আমাদের ইনস্ট্রাকশন 2 এর যদি কোনো একটা রিড অপারেশন আমাদের ইনস্ট্রাকশন 1 এর রাইট অপারেশন আগে হয়ে যায়, তখন এই যে আমাদের এই ডাটা হ্যাজার্ডটা ক্রিয়েট হয়। একইভাবে যেটা আসলে হলো আমাদের WAR অথবা রাইট আফটার রিড অপারেশন, যেটা এইখানের জন্য আমাদের দেখেন এক্সাম্পল দিছে R4 এর মধ্যে R1 আর R2 যোগ হচ্ছে, R3 R1 আর R2 যোগ হয়ে আসতেছে। এইখানে আমরা কেন বলতেছি WAR প্রবলেম এই জায়গায়, কে কি বলতে পারবেন? এখানে আলটিমেটলি WAR এ অ্যাসিউম করা হয় যে আপনার কি বলে, হ্যাঁ বলেন WAR কেন রাইট আফটার রিড? হ্যাঁ রাইট আফটার রিড, এখানে প্রবলেম কি অ্যাসিউম করা হয়? এখানে অ্যাসিউম করা এরকম হচ্ছে না যে মানে i2 বা ইনস্ট্রাকশন 2 এর ইজ রিটেন আফটার i1 ইজ রেড, এরকম না? জি স্যার। এইখানে আপনার দেখেন এটাতে প্রবলেম হয়েছে কোথায়, কই স্যার R3 কে একবার হচ্ছে স্যার রিড করা হয়েছে, দেন হচ্ছে এটাকে আবার রাইট করা হচ্ছে। হ্যাঁ এখন বুঝিনি, আবার বলেন। স্যার প্রথম ইনস্ট্রাকশন যেটা হচ্ছিল সেখানে স্যার R3 যেটা ছিল R3 এটাকে স্যার রিড করা হয়েছে, দেন এটাকে আবার রাইট করা হয়েছে। তাই এই জন্য হচ্ছে রাইট আফটার রিড, রিডটা আগে হয়েছে দেন হচ্ছে রাইট করা হয়েছে। এখন এখানে যদি প্রবলেমটা হইতো আপনার R3 এর ভ্যালু আগে এই ভ্যালুটা এই যে R1 R2 এর ভ্যালু R3 তে আপডেট হইছে, এখন তাহলে কি নতুন এটা R3 ভ্যালু, এইটা যদি কোনো কারণে আমাদের এইখানের ভ্যালুতে বসে যায়, এটা কিন্তু আসলে প্রিভিয়াস R3 ভ্যালুকে বুঝাই এই কাজটা করছে। এইখানে এই রাইট মেথডটা যদি আমাদের R1 এর I2 এর রাইটটা যেটা R3 তে হওয়ার কথা, এই I2 এর রাইটটা যদি আমাদের I1 এর যে রিড R3 এইটার আগে হয়ে যায়, তাহলে আমাদের যে রিডের সময় যে আগের ভ্যালু দরকার ছিল R3 সেটা না থেকে আপডেটেড R3 ভ্যালু, যেটা আসলে আমাদের এই ইনস্ট্রাকশনের জন্য ইনভ্যালিড বা রং ইনপুট, সেইটা লোড হবে যাবে না যদি এটা আমাদের রিটেন আগে হয়ে যায়। এই রাইটটা যদি আগে হয়, R3 এর রাইট পোর্শনটা যদি আমাদের R3 ইনস্ট্রাকশন 1 এর R3 এর রিড পোর্শনের আগে হয়ে যায়, তখন একটা প্রবলেম ক্রিয়েট হবে, যেটা আসলে এটা ব্যবহার করা হয়তো ধরেন এই জায়গায় R3 এর প্রিভিয়াস ভ্যালু,
কিন্তু যেহেতু এটার আপডেটেড ভ্যালু অলরেডি একবার বের হয়ে গেছে, সেটা এখানে গিয়ে বসে যাবে, এটা আসলে তখন ভুল অ্যান্সার দিবে। এইটাকে আমরা বলতেছি হলো নাম কি, রাইট আফটার রিড প্রবলেম। এবং আপনাদের সেম এরকম দুইটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে অপকোড সহ। হ্যাঁ বলুন। এটার ডায়াগ্রামটা কেমন হবে? ডায়াগ্রাম কিসের? রিড আফটার রাইট এর যেমন একটা ডায়াগ্রাম দেওয়া আছে স্টেজ গুলার, এইটার ওইরকম মানে যদি করতে যাই যে এরকম এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, যে এখানে এই যে হ্যাজার্ড, হ্যাঁ এইখানে আলটিমেটলি আপনার সবগুলাই এখানে দেখেন প্রবলেম সলভ করছে কেমনে, একটা আইডিয়াল স্টেজ ইন্ট্রোডিউস করে না? জি স্যার, এখানে এটা RAW, এটা না রিড আফটার রাইট, এটা আসলে এটা হ্যাঁ RAW যদি দেখাইছে একটা আইডিয়াল স্টেজ ইনক্লুড করে, কিন্তু আপনার প্রত্যেকটা এই যে হ্যাঁ WR এর জন্য আপনার ইয়ে করা লাগতে পারে। আমি যদিও দেখা লাগবে আপনার আইডি। হ্যাঁ 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 WAR এর জন্য যদি করতে হয় বা WAW এর জন্য যদি করতে আপনার হয়, এই জায়গায় এই যে ডাটা হ্যাজার্ড যে বসাই দিয়েছেন, এখানে আলটিমেটলি প্রবলেমটা কি ক্রিয়েট হচ্ছে, আপনার একটা রাইট এর সাথে এই যে WO এর সাথে FO যখন আমরা এক জায়গায় বসে যাচ্ছে, এইটাই প্রবলেম ক্রিয়েট করতেছে না এখানে ইনস্ট্রাকশনটা ফেচ করার। যে এইখানে রাইট হচ্ছে, দেখেন আপনাদের রাইট যে অপারেশন এইটা, এবং আমাদের ইনস্ট্রাকশন 2 যেটা, সেটার যে এক্সিকিউশন যেখানে হচ্ছে EI, রাইট? আমরা যে আগে দেখছিলাম যে কই গেল, এইখানে দেখেন যতক্ষণ পর্যন্ত এক্সিকিউট হচ্ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই যে আইডিয়াল স্টেজগুলো বা বাকিগুলো যে খালি, এগুলো কিন্তু আসে নাই। যখন এক্সিকিউশনের পর রিটেন স্টেজে গেছে, তখন আমরা কি দেখতেছি যে বাকিগুলো আর কখনো আসতেছে না। এর মানে কি, যতক্ষণ না পর্যন্ত এক্সিকিউট হচ্ছে ততক্ষণ সে বুঝতেছে না যে আলটিমেটলি পরেরগুলো আমাদের ব্রাঞ্চিং হবে কি হবে না। তো এক্সিকিউশন স্টেজটা অনেক ইম্পর্টেন্ট। একইভাবে যখন আমরা এই জায়গায় আসতেছি, এইখানে যদি আইডিয়াল স্টেজটা না থাকতো, তাহলে এই এক্সিকিউশনের আর এখানকার যে আমাদের ফেচ অপারেশন সেম পিরিয়ডে পড়তো না, একটা কনফ্লিক্ট ক্রিয়েট হতো না? যখন এটা এক্সিকিউট হচ্ছে ভ্যালুটা, এই মুহূর্তে যদি আমরা আগের ভ্যালুর ফেচটা করে ফেলি, তাহলে কি আমাদের যে আসলে নতুন ভ্যালুটা, এটা আসলে ইয়ের জন্য দেখাইছে, আপনার RAW জন্য দেখাইছে যে এক্সিকিউশন শেষ হওয়ার আগেই যদি আমরা নেক্সট যে ইনস্ট্রাকশন 2 এইটার ভ্যালু ফেচ করে ফেলি, এটার জন্য যেসব ভ্যালু দরকার, এই যে যেমন এখানে EX, এই ভ্যালুটা ফেচ করে ফেলি, তাহলে কি আমাদের যে ভ্যালুগুলা হওয়ার কথা ছিল কারেক্ট, সেটা আমরা এখন ভুল ইনপুট নিয়ে তারপর আমরা আগাচ্ছি, এরকম হইতো না? এই প্রবলেমটা সলভ করার জন্যই আপনার এখানে আইডিয়াল একটা স্টেজ ইনক্লুড করা হয়েছে। একইভাবে যদি আমরা এই জায়গায় যদি বলেন WA এর জন্য কি করা লাগতো, তাহলে এটার জন্য তো সেম কেস, আপনার একটার এক্সিকিউশনের সাথে আরেকটার রাইট অপারেশন যেখানে হবে, সেইটার একটা আইডিয়াল স্টেজ মাঝখানে মানে ইনক্লুড করা লাগতে পারে আর কি। এরকম কোশ্চেন মানে আমি এক্সপেক্ট করতেছি না আসবে আপনাদের ডায়াগ্রাম সহ, অ্যাটলিস্ট এইটার থেকে। এটা আপনার মোস্টলি যেটা বললাম যে আপনাদের দেওয়া থাকবে, এই যে অপকোড দেওয়া থাকবে দুইটা করে, এখান থেকে আপনার আইডেন্টিফাই করতে হবে এটা কি আদৌ RAW না WAR না WAW। যদি আপনার ডায়াগ্রাম ইনক্লুড করতে বলে, মোস্ট কেসেসে আপনার ইনস্ট্রাকশনকে মানে খেয়াল রাখবেন যে ইনস্ট্রাকশন সেট যেটা, স্টেজ যেটা, সেইটা সাথে আমাদের ফেচ অথবা রাইট এই দুটো অপারেশনে ডিফারেন্সিয়েট অবস্থায় আছে কিনা। যেমন যদি আমরা এটা RAW যখন করতেছি, তখন আমাদের যে ফেচ অপারেশনটা আলাদা করে রাখা লাগতেছে, সেম স্টেজে থাকা যাবে না, সেম টাইম সাইকেল থাকা যাবে না। একইভাবে যখন আমরা WAR এর জন্য কাজ করব, তখন আমাদের এই রাইট অপারেশনটা আমরা দেখতে হবে যে কখনো এক্সিকিউশনের সাথে সেম টাইম সাইকেলে থাকা যাবে না। তখন আপনার আইডিয়াল কেসটা হয়তো এই জায়গায় যাবে, এটা পিছনে যাবে, এক স্টেজ পর এখানে একটা আইডিয়াল স্টেজ বসানো লাগতে পারে। স্যার বলেন। তাহলে তো স্যার এখানে আলটিমেটলি মানে একটা এক্সিকিউশন পুরোপুরি রাইট মেমোরিতে স্টোর করার পরে এরপরে গিয়ে হচ্ছে আরেকটা ফেস অপারেন্ট করব, হ্যাঁ মানে একটাকে শেষ করতে দেব টোটালি, এরপরে যা হচ্ছে আপনাদের বলছি এইটা যদি না হয়, আমরা যদি প্রসেসটা ঠিক মতো এরকম না হয়, তখনই আমরা এই যে বিভিন্ন টাইপ অফ ডাটা হ্যাজার্ড দেখা দিতেছে, যে ডাটা আসলে রিড অন রাইট টাইম মতো হওয়ার পুরোটা না হওয়ার আগেই আরেকজন পড়ে ফেলতেছে। এটাই আপনার টাইপ অফ, মানে এখানে মেইন প্রবলেমটা এইটাই, যে আমার যে পুরোপুরি যখন রিড হওয়া দরকার সেটা না হওয়ার আগে আরেকজন রাইট করে ফেলতেছে, আর যখন আমাদের যে রিটেন ডাটা দরকার ওটার পুরোপুরি রাইট এক্সিকিউট হয়ে রাইট হওয়ার আগেই, মেমোরিতে রাইট হওয়ার আগেই অন্য কেউ এটা রিড করে ফেলতেছে। সেজন্য আসলে ভুল আমরা ভ্যালু নিয়ে এখানে করা হচ্ছে আর কি, বসানো হচ্ছে। লাস্টে হলো WAW, এটা আসলে আপনার দেখে চিনা ইজিয়ার হবে।
দুইটার মধ্যে সেম জায়গায় যদি আমরা ভ্যালু বসাইতেছি, এখানে আপনার বলা হয় যে যদি মানে একই জায়গায় দুইটা ভ্যালু বসানো হয় তাহলে আগের ভ্যালুটা কোনো কারণে আমরা এক্সিকিউশন কি বলে ভ্যালু চেঞ্জ হবে, এটাকে আমরা বলছি WAW, যে একই জায়গায় আমরা দুইটা ভ্যালু বসাইতেছি, এই ক্ষেত্রে আপনার ভ্যালু চেঞ্জ হয়তো এক্সপেক্ট করতেছে যে চেঞ্জ হবে, আবার এই জায়গায় চেঞ্জ নাও আসতে পারে। আলটিমেটলি এখানে দেখাচ্ছে যে I2 tries to write an operand before it is written by I1, A is A, আচ্ছা হ্যাঁ এটাকে বলতেছি আমরা হলো রাইট আফটার রাইট, এটা একটা ডাটা হ্যাজার্ড। আপনার হয়তো এমন হতে পারে যে I2 এর ভ্যালু R2 এর ভ্যালু এটা আমরা বসাইছি এত এত যোগ করে R2 এর ভ্যালু এত, এমনও হইতে পারে যে এই সেকেন্ড R2 এই ভ্যালুটা আগের যে নতুন যে যোগফল করা R2 যে ভ্যালু আসে নতুন আপডেটেড, সেই ভ্যালুটাকে সে কনসিডার না করে আগে যে প্রিভিয়াস যে R2 এর ভ্যালু ছিল সেটা অনুসারে সে যোগ করে বসাই দিচ্ছে। হয়তো এখানে ছিল কত 5, 5 এর পর এখানে 2 যোগ হয়ে 9 হইছে, তার মানে কি নতুন R2 এর ভ্যালু হবে 9, তারপর আমরা এখানে 9 এর পর আবার এখানে ধরলাম 2 যোগ হচ্ছে, তাহলে কত হবে 13 হওয়ার কথা। কিন্তু এমন হইতে পারে যে এই R2 তখন ওই 9টা বা আপডেটেড ভ্যালুটা না ধরে ওইখানে 5 থেকে শুরু করলো, তখন কি হবে আবার এখানে 5 2 9 তে গিয়ে ভ্যালু হলো, যেখানে হওয়ার কথা ছিল 13 সেখানে হচ্ছে গিয়ে এখন আবার 9। এটাকে আমরা বলছি একই জায়গায় দুইটা যেহেতু রিটেন অপারেশন হচ্ছে, তো তাহলে এটাতে আমাদের এই যে WAW অথবা রাইট আফটার রাইট প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। এইখানে একজন একটু ধারণা দেন যে আমাদের এইখানে আমরা আগেরবার বলতেছি যে এটার এক্সিকিউটর ফেচ অপারেশন একসাথে থাকতে পারবে না RAW এর জন্য, আর WAR এর জন্য আমরা বলছি রাইট অপারেশনটা আমাদের এক্সিকিউশন অপারেশনটা স্টেজটা একই জায়গায় একই টাইম সাইকেল থাকতে পারতেছে না। এখন বলেন যে এটার জন্য কি করা লাগবে আমাদের, এই যে লাস্টে WAW এর জন্য কোন কোন স্টেজ একই জায়গায় থাকতে পারবে না এরকম হবে বলেন। রাইট আর রাইট স্যার দুইটা রাইট একসাথে থাকতে পারে। হ্যাঁ দুইটা কি আদৌ কখনো একসাথে বসবে? আচ্ছা এটাতে ডিটেইলস যাওয়া লাগবে না তো। আচ্ছা কন্ট্রোল হ্যাজার্ড দেখছি, আর এটা থেকে সবচেয়ে ইজিয়ার পার্ট হলো আপনার রিসোর্স হ্যাজার্ড। রিসোর্স হ্যাজার্ড আলটিমেটলি বোঝায় যে আমি একই টাইমে রিড আর রাইট করতে পারি না, সেজন্য আমাদের একবার রিড করতে হয় একবার রাইট করতে হয়, এটাকে আমরা বলছি রিসোর্স হ্যাজার্ড। এই রিসোর্স হ্যাজার্ড সমস্যা সমাধান করার জন্য আমরা মাল্টিপল এল ইউজ করতে পারি অথবা মাল্টিপল মেইন মেমরি পোর্টস ইউজ করতে পারি, দ্যাটস ইট। রিসোর্স হ্যাজার্ডে দুইটাই প্রবলেম মেইনলি, যে একই সময় রিড এন্ড রাইট করতে পারে না কোনো মেমরি কম্পোনেন্ট। এটা একটা টাইপ অফ স্ট্রাকচারাল হ্যাজার্ড যেটা আসলে আমরা বলছি রিসোর্স হ্যাজার্ড হিসেবে, এবং এটা সলভ করার জন্য আমাদের এটা করা দরকার, দ্যাটস ইট। এখানে তেমন ডেসক্রিপশনে কিছু নাই, যেটা বললাম ডাটা হ্যাজার্ডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনাদের এই পাইপলাইনিং পোরশন থেকে, এবং ওই যে আপনাদের ম্যাথ যেটা কুইজ টাইপের যেগুলোতে দেওয়া হয়েছে সেটা। আর কোনো কোশ্চেন পাইপলাইনিং এ? স্যার পাইপলাইন একটা কন্ট্রোল হ্যাজার্ড আসতে পারে এই n k ডিভাইডেড বাই k প্লাস n মাইনাস 1 দিয়ে। বুঝিনি, আবার বলেন। পাইপলাইন পারফরম্যান্সের মধ্যে একটা সূত্র দিয়ে তো বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ আপনাদের এখানে সূত্র তো দেখেন, এই জায়গায় আলটিমেটলি সূত্র কিন্তু একটাই, এটা কিন্তু জাস্ট সূত্র আর সূত্র না, নরমাল গুণ করছে না সূত্রকে জাস্ট ভাগ করছে, এটাই কিন্তু এই যে আপনাদের এখানে সিডা ফ্যাক্টর, রাইট? এটা কিন্তু আলাদা আর কিছু না, এই একটা জিনিস কিন্তু আপনাদের মনে রাখা লাগবে। তো হ্যাঁ বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে কিন্তু। স্যার নো ব্রাঞ্চিং এর ক্ষেত্রে স্যার গ্রুপে একটা স্যার কোশ্চেন দিছি, ঠিক আছে স্যার, ওইটার 2 নম্বরের কোশ্চেনটা একটু দেখবেন স্যার ওইটা। আচ্ছা আমি পরে তাহলে ক্লাসের পর এটা করব না, দেখব না কি দিছেন স্যার। ওইটাই সে পাইপলাইনের উপরই যে প্রবলেমটা বললেন ওই রিলেটেড অনেকটা। স্যার নো ব্রাঞ্চিং অনেক সময় এখানে একটা উদাহরণ ছিল যে ইনস্ট্রাকশন 9 থেকে ডাইরেক্টলি ইনস্ট্রাকশনস 15 ইনস্ট্রাকশন 3 থেকে ডাইরেক্টলি ইনস্ট্রাকশনস 15 তে চলে গেছে। স্যার কোশ্চেনে কি ইনস্ট্রাকশন চেঞ্জ করে এরকম কি আসতে পারে? আপনার ব্রাঞ্চিং হলে কি হয় বলেন তো? স্যার ব্রাঞ্চিং হলে অনেক সময় অনেক অপারেশন গুলো উল্টাপাল্টা হয়ে যায়, বা আমি অনেক সময় ডিরেক্টলি ইয়েতে জাম্প করার জন্য আর কি একটা ইনস্ট্রাকশন স্যার একটা ইনস্ট্রাকশন স্যার এখানে ব্রাঞ্চিং একটা ইনস্ট্রাকশন জাম্পিং করার জন্য, তো এখানে ইনস্ট্রাকশন 3 থেকে ইনস্ট্রাকশন 15 তে মেইনলি জাম্প করছে, তো এটা কি কোশ্চেনে কি আসতে পারে যে ইনস্ট্রাকশন 4 থেকে ইনস্ট্রাকশন 16 তে যাওয়ার পসিবিলিটিস আছে? ইনস্ট্রাকশন 4 থেকে 16 তে যাবেন না, যদি আপনি ধরেন এই জায়গায় আমরা দেখাচ্ছি
আপনার কথা হচ্ছে মাইকটা কাইন্ডলি অফ করে দিন। আপনার মাইক অফ করুন। আচ্ছা, যেটা বললাম আপনার এখানে বলা হয়েছে মেইনলি আমাদের ইনস্ট্রাকশন 3 এর পর আমাদের একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, একটা ইফ এলস, একটা ওয়াইল লুপ, কিছু একটা ক্রিয়েট হয়েছে, এক্সেপশন ক্রিয়েট হয়েছে, যেটার জন্য আমাদের এর পরের একটা নাম্বার অফ ইনস্ট্রাকশন আমরা বাদ দিছি, জাম্প করছে, জাম্প করে আমরা আবার 15 ইনস্ট্রাকশন থেকে শুরু করছি। এরকম কোনো কোশ্চেন আসবে না আশা করতেছি, যে আপনাদের ক্লাস মানে হওয়ার চান্স নাই যে আপনার ইনস্ট্রাকশন 4 থেকে ইনস্ট্রাকশন 16 এ যাওয়া যায় কিনা বা হবে কিনা। আপনি যেহেতু কোনো প্রিকশনস নেন নাই এইটার জন্য, অ্যাটলিস্ট ওই ডায়াগ্রামের জন্য আপনি কোনো কন্ট্রোল হ্যাজার্ডস, এই যে যেসব আমাদের প্রিকশন যেগুলো আমাদের প্রবলেমটা সলভ করবে কন্ট্রোল হ্যাজার্ডসে, এগুলো ধরতেছি আমরা কিছু ইউজ করেন নাই। যদি না ইউজ করেন, হ্যাঁ, আপনার কোশ্চেন এমন আসতে পারে যে হ্যাঁ এটা বলা আছে, তাহলে আপনি এই ডায়াগ্রামটা আঁকেন, এই যে এরকম একটা ডায়াগ্রাম আঁকেন যেখানে আমার ইনস্ট্রাকশন 3 এর পর অনেকখানি একটা জাম্প হয়েছে, আবার ইনস্ট্রাকশন 15 ইউজ করছে, তাহলে আমাদের পাইপলাইনিং স্টেজ আর টাইম সাইকেলের ডায়াগ্রামটা কেমন হবে, তাহলে এই যে এরকম আসবে। এবং আপনাদের স্পেসিফিকলি দেখাইতে হবে যে আমাদের ইনস্ট্রাকশন 3 এর এক্সিকিউশন স্টেজ আসার আগ পর্যন্ত, যে এখানে এক্সিকিউশন স্টেজ আসার আগ পর্যন্ত সবগুলা নরমালি চলছে, বাকি আমাদের যে যতগুলা পাইপলাইনের স্টেজগুলো আছে, এখানে যতগুলো আছে ততগুলো হয়েছে, এই ইনস্ট্রাকশন 3 এর এক্সিকিউশন আগ পর্যন্ত নরমালি কাজ হয়েছে। ইনস্ট্রাকশন 3 এর এক্সিকিউশনের পর দেখা গেছে যেহেতু এটা ব্রাঞ্চিং ক্রিয়েট হয়েছে, আমরা আর এরপরে 1 2 3 4 চারটা ইনস্ট্রাকশন আমরা আর মানে কাউন্ট করতেছি না, এটা আমরা এখন বাতিল করে দিচ্ছি। সেজন্য এরপরে যে 1 2 3 4 5 6 আরো দুটো সেট ছিল, স্টেজ ছিল, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে চারটা, এখানে পাঁচটা স্টেজ ছিল, সেগুলো আর কোনো এক্সিস্টেন্স নাই। তার মানে কি এই পুরো 1 2 4 5 6 7 ইনস্ট্রাকশনগুলো স্কিপ হয়েছে, স্কিপ হয়ে ইনস্ট্রাকশন 15 আমরা আবার শুরু করছি। তো এখানে গিয়ে আমাদের যেহেতু বলাই হয়েছিল যে 3 থেকে জাম্প করে 15 এ গেছে, এটা আপনার হয়তো একটা দেখাই দিতে বলতে পারে যে এই ডায়াগ্রাম অনুসারে যে একটা আঁকো, এত থেকে এত ইনস্ট্রাকশন জাম্প করছে, কি কি স্টেজ থাকবে না থাকবে এটা নিয়ে। এরপরে হয়তো বলা থাকতে পারে যে হ্যাঁ এটা একটা প্রবলেম ক্রিয়েট হয় কন্ট্রোল হ্যাজার্ড রিলেটেড, এই কন্ট্রোল হ্যাজার্ড গুলো আপনি কি কি টাইপ অফ প্রসেস দিয়ে আপনি ইয়ে করতে পারেন, ডিল করতে পারেন। যেখানে ডিল করতে পারেন ডিলিং উইথ ব্রাঞ্চেস, ব্রাঞ্চ হ্যাজার্ডস এর মধ্যে, তখন আপনি প্রিফেচ ব্রাঞ্চ করতে পারেন, ডিলেট ব্রাঞ্চিং করতে পারেন, ব্রাঞ্চ প্রেডিকশন করতে পারেন। এগুলো তখন একটা আপনার ওভারভিউ দেওয়া লাগতে পারে যে হ্যাঁ আপনার যদি ব্রাঞ্চিং হয়, প্রবলেম হয়, জাম্প করে, তখন আমাদের অনেকগুলো স্টেজ আইডিয়ালি নষ্ট হয়ে যায়। এইটা আমরা ফিক্স করার জন্য যে এসব স্টেপ আমরা নিতে পারি। এতটুকু হতে পারে আপনাদের। স্যার এখানে যদি বলতো যে 3 থেকে 5 নাম্বার ইনস্ট্রাকশনে জাম্প করো, তো 3 নাম্বার ইনস্ট্রাকশন যখন এক্সিকিউশনে পৌঁছাবে এর আগেই তো অলরেডি 5 এর অনেকগুলো স্যার পাইপলাইনে ঢুকে যাবে, তো ওগুলো কি ক্যান্সেল করে দিব? তারপর মানে তখন কিভাবে হবে স্যার? 3 থেকে যদি বলে 5 এ জাম্প করো 5 নাম্বার ইনস্ট্রাকশনে, 3 থেকে যদি 5 এ জাম্প করো তাহলে বাদ যাচ্ছে শুধু একটা। স্যার ওই ততক্ষণ হচ্ছে স্যার 5 এর ওই কয়েকটা 3টে ইনস্ট্রাকশন 3টে স্টেজ অলরেডি ঢুকে যাবে পাইপলাইনে, তো ওইটাও কি স্যার বাদ দিয়ে দিব, পরে আবার শুরু করব? না 5 এ যদি আপনি ধরেন এখানে 3 থেকে যদি 5 এ যাইতো, হ্যাঁ 3 এর পর 3 এর এক্সিকিউশন হয়েছে এত পর্যন্ত, আপনার ইনস্ট্রাকশন 4 এ জাস্ট এই চারটাই থাকতো, আর কিছু হইতো না তো, রাইট? ইনস্ট্রাকশন 5 এ আপনার যা আছে তাই তো হইতো। এখানে তো আমি এইখান থেকে এই যে এইখান থেকে শুরু না হয়ে এই যে কত নাম্বার, এই 5 নাম্বার আপনার টাইম সাইকেলতে শুরু না হয়ে আপনার তখন এই যে এখান থেকে শুরু হইতো, এইটা রাইট হওয়ার পর এতটুকুই। এখানকার যেহেতু আমাদের শুধু ইনস্ট্রাকশন 4টা বাদ যাইতো, এইখানে ইনস্ট্রাকশনে যা আছে তাই থাকতো। এইটার রাইট অপারেশন হওয়ার পর আমাদের যে ইনস্ট্রাকশন 5টা শুরু হইতো আলটিমেটলি, যে এখানে 8 নাম্বার টাইম সাইকেল থেকে আমাদের 1 2 3 4 5 6। স্যার ওখান থেকে শুরু হবে কেন স্যার? কারণ কারণ স্যার যখন 3 নাম্বারের এই ক্যালকুলেট অপারেন্টে চলে যাবে তখন তো 5 এর সরাসরি ফেস ইনস্ট্রাকশন 5 নাম্বার টাইম সাইকেলে হয়ে যেতেছে। হ্যাঁ যখন 3 নাম্বার বা 4 নাম্বার ইনস্ট্রাকশনের যদি ডিকোড ইয়াতে যায়, ডিকোড ইনস্ট্রাকশন, তো মানে 5 নাম্বার ওখানে তো আমি ভুল করছি, রাইট। আপনার এই জায়গায় তো নরমালি স্যার 5 নাম্বার এখানে হ্যাঁ 5 নাম্বার এই জায়গায় জাস্ট বাকিগুলো অ্যাড হবে, রাইট? আপনার এটার জন্য আলাদা করে থাকবে না আপনার তখন। হ্যাঁ ঠিক, এখানে ভুল হয়েছে আপনার। এই জায়গায় যেহেতু 4 পর্যন্ত এখানে আছে, যেহেতু ইনস্ট্রাকশন অলরেডি এই জায়গায় এক্সিকিউট হয়ে গেছিল, 5 এর এতটুকু পর্যন্ত চলে আসবে, এরপরে বাকি 3টা এর পর আলটিমেটলি অ্যাড হবে, নট এই ইয়ে থেকে, রাইট থেকে। এটা ভুল বলছি আর কি। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা, ইয়ের কোশ্চেন দিছে টেলিগ্রামে, এই কোশ্চেন ফার্স্ট নাকি? না স্যার, এটা স্যার এই যে 60 ব্যাচের পরীক্ষা হয়েছে তো 2 দিন আগে, ওটা
ওকে সিলেবাস তো সেম না? সেম স্যার সেমই তো স্যার লাগলো, যে কোশ্চেনগুলো আমাদের সিলেবাসের মধ্যে থেকে আসছে। কি কি আছে এখানে? বিইকিউ দিছে। আচ্ছা বিইকিউ কি জানেন? বিইকিউ এখানে যে ইয়ের 2 নাম্বার, এটা আপনার থাকবে না, আমি মোটামুটি এটা 2 নম্বরে, এটা এই বিইকিউ ইনস্ট্রাকশন থাকবে না আপনাদের। যাই হোক, আপনাদের এই যে কনসিডার প্রসেসর উইথ 6 স্টেজ ইনস্ট্রাকশন, এরপরে আপনাদের কি বলছে, the processor executes the following sequence of assembly instructions. The pipeline fetches one instruction per স্যার এটা আপনি পরে সলভ করে দিয়েন, এখন স্যার ওই ডাটা পাথ যেটা আছে ওটা একটু দেখাই দেন। কি কাটা? স্যার আরেকটা স্লাইড আছে তো ওটা একটু দেখাই দেন স্যার। আচ্ছা, এটা জাস্ট আমি আগে একটা জিনিস বলে রাখি, এই জায়গায় আপনার যা পাইপলাইন দেখাইতেছেন এক্স্যাক্টলি তাই। এখানে জাস্ট একটা ব্রাঞ্চ বিইকিউ দিয়ে আসলে ব্রাঞ্চ কি বলে, ব্রাঞ্চ ইফ ইকুয়াল, হ্যাঁ ব্রাঞ্চ ইফ ইকুয়াল বুঝাচ্ছে আর কি। তো এখানে একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, এখানে এটাই বুঝাচ্ছে যে আপনার ব্রাঞ্চ ক্রিয়েট হলে কি কি প্রবলেম ফেস হয়, এটাই মোস্ট প্রবলি এখানে বুঝাচ্ছে। The pipeline fetches an instruction per clock cycle, however due to the data dependencies branch instruction certain hazards may occur leading to pipeline stalls and delays. Identify the data hazard present in given instruction sequence timing. আচ্ছা, এখানে আপনার ওই যে বিকিউ ইনস্ট্রাকশন দিয়ে আপনার ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, এই ব্রাঞ্চ ক্রিয়েটের জন্য আপনার কি কি টাইপ ডাটা আর রিসোর্স হ্যাজার্ডস ক্রিয়েট হয়, এটাই এখানে ডিসক্রাইব করতে বলছে। এটা যদি আমরা 2 এর এ নাম্বার কোশ্চেনটা নিয়ে একটু বলি, আচ্ছা এটা পরে দেখতেছি কোশ্চেন ঠিক কত। লাস্ট আরেকটা স্লাইড কি ছিল, ডাটাবেস ডিজাইন। এটা তো আরো আপনাদের ইজিয়ার হওয়ার কথা। ডাটাবেস ডিজাইন থেকে মোস্টলি আপনাদের ওই যে ডিসক্রিপটিভ জিনিসপত্র, কেন এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আপনাদের এএলইউটা নিয়ে কাজ করা। এএলইউটা হওয়ার পর এএলইউ কি, এএলইউ কেমনে কাজ করে, এএলইউ কাজ করার পর এই যে আমাদের বিভিন্ন অ্যারিথমেটিকের মধ্যে এএলইউ ইউজ করতেছে, এবং ওই যে এটা কই গুণ এর জন্য ওই যে কোপ্রসেসর আলাদা আলাদা অনেক সময় আমরা কাজটা ভাগ করি, যে ট্রাইগোনোমেট্রিক ফাংশন এবং কমপ্লেক্স ফাংশনের জন্য আমরা একটা এলিউ না ইউজ করে কোপ্রসেসর ইউজ করে ভাগ করি, বা কাজটা অ্যাটলিস্ট লোডটা ভাগ করে নেই। এই জিনিসটা কি এবং এটাকে যে কোপ্রসেসর বলে, এইটাই একটু ডিসক্রিপশনটা মনে রাখেন। সো পাইপলাইনিং এর এখানে ধারণা দেওয়া আছে, এবং এখানে ওই যে আপনাদের বাফার গুলা নিয়ে এই চিত্র আপনাদের ইয়েতে দিয়েছিলাম, কুইজে দিয়েছিলাম আঁকতে, এটা আবার দেখেন। আমাদের পাইপলাইনিং এর যে বেসিক স্ট্রাকচার উইথ কি বলে নাম কি, বাফার সহ সেগমেন্ট আর বাফার্স। তো এই যেখানে বলা আছে সেগমেন্টস কি, বাফার্স কি, আর পাইপলাইন এখানে বেসিক ধারণা আছে, যেটা পরে আমরা পাইপলাইনিং দেখছি। এখানে আপনাদের কোনো ম্যাথ আলাদা নাই, কিন্তু আপনাদের এমন হইতে পারে, যেটা আপনাদের মিডে একটা ছিল যে বাইনারি কনভার্সন আকারে দেখানো লাগতে পারে, যে এটা আমাদের যে আপনাদের কুইজে যে দিছিলাম, যে এটা যে আমাদের ডিভিশন, বাইনারি ডিভিশন অথবা বাইনারি মাল্টিপ্লিকেশন, এটার একটা হয়তো ছোট উদাহরণ আপনার পার্ট অফ দ্য কোয়েশ্চেন থাকতে পারে। কিন্তু আমি আশা করতেছি মোস্ট অফ দ্য কোয়েশ্চেন থাকবে এখানে এলইউ পোর্শনটা থাকে, যে এলইউ কেন, এলইউর মধ্যে কেমনে ইউজ হয়, এলইউর মধ্যে কেন আমাদের এই যে কি বলে কোপ্রসেসর লাগে, এই টাইপ অফ কোয়েশ্চেনস। এবং এখানে এই যে রিস্টোরিং আর নন রিস্টোরিং ডিভিশন, কোনটা সময় আমাদের ফুল রেস্টোরেশন ইউজ করা লাগে, আর কোন সময় নন রিস্টোরিং এর জন্য আমাদের জাস্ট আগেরটা থেকে আমরা বিয়োগ করে নেই। যখন আমরা ভাগ করতেছি, সেখানে আমরা লেখেন চেঞ্জ নেক্সট সাবট্রাক্ট স্টেপ টু অ্যাডিশন ইফ গেস ইজ রং। সো কোনটা রিস্টোরিং কোনটা নন রিস্টোরিং ডিভিশন, এই দুটো ডিফারেন্সটা দেখে আসেন, তাইলে আলটিমেটলি আপনার মোটামুটি কভার হয়ে যায় থেকে ডাটাবেস ডিজাইন থেকে। এখানে অত কমপ্লিকেটেড কিছু আসবে না, মোস্টলি ডিসক্রিপশন বেসড এলইউ আর উপরে ওই যে লাস্টের বাইনারি অপারেশন করার উপরে। সো এটাই মোটামুটি ডাটাবেস ডিজাইন থেকে
আমরা ইনস্ট্রাকশন পাইপলাইন দেখলাম, ক্যাশ ভার্চুয়াল মেমরি সবগুলোই দেখছি একটু করে। স্যার ক্যাশ মেমোরিটা স্যার আরেকবার একটু বলবেন স্যার, কি কি ইম্পর্টেন্স বা পড়বো একটু ক্যাশ বেশি। মেমরি এটা আগে দেখবেন, এই ফ্লো চার্ট অবশ্যই। ওকে স্যার। এটার পর ক্যাশ মেমরি যে প্রত্যেকটা যে একটা অপারেশন, আচ্ছা ক্যাশে তো অপারেশন সরি, আমাদের যে তিনটা যে ম্যাপিং মেথডস, কোনটা থেকে কোনটা বেটার, কেন বেটার, এবং প্রত্যেকটা বিট লেন্থ কত আসে, বিট লেন্থের পর ওটার বিটের কি চেঞ্জ হয়, তারপর ট্যাগ বিটস আছে কিনা, সেট বিট আছে কিনা, ওয়ার্ড অফসেট আছে কিনা, এগুলো নিয়ে আপনাদের কিছু আলোচনা। এবং যেটা বললাম, এত নাম্বার অফ ব্লক সাইজ, এত নাম্বার অফ লাইন, অ্যাড্রেস লাইন, এত নাম্বার অফ ক্যাশ লাইনস, তারপর টোটাল নাম্বার অফ অ্যাড্রেসেবল মেমোরি ইউনিটস অথবা বাইটস অথবা ওয়ার্ডস, সেটা কেমনে বের করবেন। প্রত্যেকটা এখানে অনেক কমপ্লিকেটেড, বাট একটু গো থ্রু করেন, জাস্ট ভাগ আর গুণ আর টু টু দি পাওয়ার সামথিং এর হিসাব। আর যদি সেটাও না হয়, আপনার লগ টু বেজের হিসাব করলে আপনার টোটাল নাম্বার অফ কত বিট অ্যাসাইন করা যায় সেটাও বের করা সম্ভব। সো এইটা বাদে হলো যেটা বললাম, আরেকটা বলা হয়েছিল যে আপনাদের হয়তো বলা থাকতে পারে যে ধরেন অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর একটা অনেক কিছু দেওয়া আছে, ধরেন ব্লক সাইজ দেওয়া আছে, আপনার ক্যাপাসিটি দেওয়া আছে, ক্যাশ লাইন দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। আপনি এটা বের করলেন যে এটার বিট লেন্থ এত হবে, এই বিট লেন্থের পর আপনার এটার মধ্যে ট্যাগ বিটস এত বিটের হবে, ওয়ার্ড এত বিটের হবে, টোটাল নাম্বার অফ ওয়ার্ডস প্রতি ব্লকে এতগুলা হবে, এটা বের করলেন। এরপরে হয়তো একটা আপনার ফলো আপ কোশ্চেন থাকবে যে আমরা এটা যথেষ্ট এফিশিয়েন্ট না, আমরা একটা 2 ওয়ে অথবা 3 ওয়ে সেট, 4 ওয়ে 2 অথবা 4 ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং ইউজ করতেছি। তো তখন আমরা কি করতাম, মানে কেন এটা বেটার, সেটা তখন বা কি কি ডিফারেন্সেস আছে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর সাথে একটা কম্পারিজন টাইপ আপনার দেখানো লাগতে পারে। সো এটাই মোটামুটি ক্যাশ লাইন এর থেকে, মানে ক্যাশ মেমরি থেকে। স্যার এটার ওইরকম এক্সাম্পল নাই স্যার, যদি এক্সাম্পল টাইপ কোনো কিছু দেখা যায় তো স্যার খুব ভালো হতো স্যার। ক্লাসে দেখানো হয়েছে তো, ক্লাসে ম্যাথ স্যার বললেন যে এখান থেকে ম্যাথ আসবে স্যার। এই ম্যাথ বলতে এটা কি, মানে এই যে বিট লেন্থ বের করা, কত নাম্বার অফ ওয়ার্ডস আছে, এই ওয়ার্ডের পর কতগুলা, এই যেখানে দেখেন এটা একটা তো বলছে, এই যে ফার্স্টে একটা ছিল না, এই যে এখানে এত লাইন গুলা এত বাইট ইচ থাকে, মেইন মেমরি থেকে এত বাইট থাকে, এত বিটের অ্যাড্রেস হয়, এত বিটের অ্যাড্রেস মানে হলো এত মিলিয়ন নাম্বার অফ টোটাল অ্যাড্রেসেস, এই সবগুলো এটাই ম্যাথ, মানে ওরকম সূত্র বেসিসে কিছু না। টু টু দি পাওয়ার সামথিং থাকবে, এটা কত নাম্বার অফ টোটাল অ্যাড্রেসেস বা টোটাল অ্যাড্রেসেস এত আছে, এটা আমরা কত কত বিটের আমরা বিট লেন্থ পাবো, এটা বের করা। আর এরপরে লাস্টে একটা দেখেন, এই যে নাম্বার অফ সেটস কতগুলো থাকবে, সেট যদি এতগুলো হয় তাহলে টোটাল টোটাল কতগুলা অ্যাড্রেসেস ভাগ করতেছি, ট্যাগ সাইজ কত থাকে, আমাদের ওয়ার্ড লেন্থের সাইজ কত থাকে, লাইন অ্যাড্রেসের সাইজ কত থাকে বিট লেন্থে, এই সবগুলো বের করা ম্যাথ টাইপ আর কি। মানে ওরকম সূত্র বেসিসে ম্যাথ না, আপনাদের একটার পর একটা প্রসেস মানে স্টেপ বের করে আপনার নাম্বারগুলো বের করা লাগবে আর কি। এত কিছু নাম্বার দেওয়া থাকবে, কিছু নাম্বার মিসিং থাকবে, আপনার ওটা বের করা লাগবে। স্যার কোন বইয়ের এক্সাম্পল সাজেস্ট করতে পারেন স্যার, যেখানে দেখলে একটু সুবিধা হবে স্যার? বইয়ের এক্সাম্পল তো, বা স্যার আপনি কোনো নোট টাইপ কোনো কিছু থাকলে। আমার নোট নেই, আমি ক্লাসে দেখাইছিলাম যতটুকু মনে আছে, দেখাইছিলাম না কয়েকটা এক্সাম্পল। আপনি না হইলেও মানে আই গেস অনলাইনে পাইতে পারেন, আমি আমার কাছে আপাতত নাই আর কি। আর কারো কোনো কোয়েশ্চেন, না হলে আমরা শেষ করতেছি।